উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 4। হতবাক বাঘারা পোষ। তাইফা নিজেও চমকে তাকিয়ে আছে। হুঙ্কার ছেড়ে চিৎকার করে ওঠে তৌসিফ। বড় ভাই তড়িৎ পেকে ছুটে এসে ধরল পৌষকে। নিজের হাতে বাহুতে টেনে নিয়ে আলতো হাতটা ওর মাথায় রেখে রক্তচক্ষু নিয়ে তাকালো তৌফিকের দিকে। হিসিয়ে শুধু বলল, কাজটা ঠিক করলেন না। তৌফিক জানে তৌসিফ ঠিক কী করতে পারে, কিন্তু তাই বলে এই মেয়েকেও ছেড়ে দেবে না। আজও পৌষকে জারজ হিসেবে মেনে আছে তৌফিক। বিয়ের সময় তৌফিক পৌষকে দেনমোহর হিসেবে যা দিয়েছে তা কল্পনাতীত। গত এক সপ্তাহ ধরে নিজের নামের অর্ধেক সম্পত্তি ও তৌসিফ পৌষকে দিতে চাইছে। তৌফিককে জানাতেই এই এক বাক্য না করে দেয়। তৌসিফের কী হয়েছিল আল্লাহ মালুম। ওই প্রথম ভাইয়ের কথাই ওপরে রেখে গিয়ে সে নাকচ করেছে। তার একটাই কথা, জীবনে তো আপাতত পৌষ বাদে কেউ নেই। তৌসিফের কিছু হলে কেউ যাতে পৌষকে এই বাসা থেকে তাড়াতে না পারে, তাই তৌসিফ পৌষকে নিজের অর্ধেক জীবিত থাকতেই দিতে চায়। তৌফিক রাজি না কিছুতেই। আজ সকাল সকাল গার্ডেনে হাঁটতে গেলেই তৌফিক কথা তোলে তৌসিফকে বলে যাতে সিদ্ধান্ত বদলায়, কিন্তু তৌসিফ তা করবে না। রেগে তখন বাড়ির ভেতরে ঢুকে যায় তৌফিক। ওর বউ ওকে কি বলেছে তা তাইফা জানে না, কিন্তু এতটুকু জানে তৌফিক ভাবছে তৌসিফকে হয়তো পৌষি এসব পাঠ পড়িয়েছে। না হলে কেন তৌসিফ চাইবে তার সম্পত্তির মালিকানা পৌষকে দিতে। কথা কাটাকাটির এক পর্যায়ে না পেরে পৌষকেই চট মেরে দিল তৌফিক। তাইফা কোনো মতে টেনে তৌফিককে নিয়ে চলে যায়। ওরা যেতেই মিনু দরজা লাগিয়ে দিল। ভয়ে ওর বুক ধুকপুক ধুকপুক করছে। সোহা নিজের রুমের বাইরে দাঁড়িয়েছে, সবটাই দেখছে। মিনুর দুঃখী মুখ দেখে সোহা বলল, নাস্তা খেয়েছিস? মিনু মাথা নাড়ালো। ওর আজ পৌষের হাতে নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল, ভালো লাগে খেতে। সোহা রুম থেকে বের হতে হতে বলল, আয় আপা নাস্তা দিচ্ছি। ছোট ছোট পা ফেলে সোহার পেছন পেছন গেল মিনু। কাজের বুয়া একজন বাকি পরোটাগুলো ভেজে রাখলো। তাদের খারাপই লাগলো, এত সুন্দর হাসি খুশি মেয়েটাকে এভাবে থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি বড় মামার। পৌষকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিতে নিলেই পৌষ ব্যথায় কুকড়ে উঠল। তৌসিফের চোখমুখ শক্ত, অথচ দেখে বুঝে যাচ্ছে সে নিজেও বাধিত। তুলা দিয়ে ঠোঁটের কোণাটা মুছে দিতে নিলেই ও শব্দ করে পৌষ। তৌসিফ ওর হাতটা ধরে নরম করে হাতে চুমু দিয়ে নরম স্বরে বলল, আই এম সরি হানি, এক্সট্রিমলি সরি। পৌষ কথা বলে না, তার কান্না থেমে থেমে চলেছে এখনও। ফুপিয়ে কাঁদছে এখন। প্রতিবাদী পৌষে এহীন রূপ মোটেও কাম্য নয়। বিনা কারণে তাকে মারা কেন হলো উত্তর চাই তার। তৌসিফ ওর নরম গালে মলম মাখাতে লাগলেই কেঁদে ওঠে। ব্যথায় টনটন করে গালে হাত লাগানো যাচ্ছে না। তৌসিফের মন চাইল কারো বুকে খাবড়ে নিতে এখন। ওর নিজের বুকে অসহ্য পীড়া হচ্ছে। তবে কি ভালোবাসা হলো? পৌষ ভাঙ্গা গলায় বলল, ব্যথা আমি অনেক ধীরে ধীরে করবো পৌষরাত, একটু লাগতে দেই। বহু কষ্টে মলম লাগাতেই পৌষ উঠে দাঁড়ালো। তৌফিক সাথে সাথে হাতটা ধরে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আপনার ভাইয়ের কাছে বলে নিজের গালে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, এটার কারণ কি? আমার অন্যায় আমাকে জানতেই হবে। পৌষকে টেনে নিজের কাছে নিল তৌসিফ। ভালো গালটাতে হাত দিয়ে বলল, আমাকে সামলাতে দাও। নিজের জন্য যথেষ্ট আমি, জানা আছে আমার। ছাড়ুন, উত্তর আমার চাই চাই। কোন সাহসে গায়ে হাত তুললো আমার? কি পেয়েছে আমাকে? আমি আমি বলে গিয়ে কেঁদে ফেললো ও। তৌসিফের সহ্য না হয় এই মেয়ের কান্না। সঙ্গে সঙ্গে বুকে টেনে নিতেই ওর পিঠের দিকে কাপড় আঁকড়ে ধরল পৌষ। কাঁদতে কাঁদতেই বলল, আমি তো না চাইস না এখন, আপনি না বললেন, তাহলে কেন মারলো? কি করেছে পৌষ? তাকে জিজ্ঞেস করুন, তার কোন ভরা পাতে চাই দিয়েছি আমি? হানি, তুমি কিচ্ছু করনি। তোমার ব্যথার থেকেও হাজার গুণ আফসোস ব্যথা দানকারী করবে। পৌষ সাময়িক সময়ের জন্য থামলেও ওর ভেতরে ছাড় থামানি। উত্তর তার চাই চাই। অপরাধ কি তাকে বলতেই হবে। তৌসিফ ওকে বিছানায় নামিয়ে নরম স্বরে বলল, তুমি থাকো, আমি নাস্তা নিয়ে আসি। কেন? নাস্তা এখানে কেন আসবে? আমার কি পা নেই যে উঠে যেতে পারবো না? ফোঁস করে শ্বাস পেল তৌসিফ। মাথা নেড়ে বলল, চলুন ম্যাডাম। পৌষ উঠে যেতেই তৌসিফের চোখ দুটো আক্রোশে লাল হয়ে উঠল। মাথাটা তার এখনও চিমচিম করেছে। বড় ভাইয়ের আজকের আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তৌসিফ। খাবার টেবিলে একদম নীরবভাবে বসা পৌষ। টেবিলে পাউরুটি দেখে ওটা নিতে নিলেই তৌসিফ এসে বুয়াকে ডাক দিল। বুয়াকে দেখে গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করল, পৌষরাত না পরোটা ভেজেছে, নিয়ে এসো। বুয়া এনে দিতেই তৌসিফ নিচে প্লেটে নিল। সেখান থেকে ছিঁড়ে ডিম দিয়ে পৌষের মুখের সামনে ধরতেই চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফ ইশারাও খেতে বলল। মুখ খুলে নিয়ে নিল পৌষ। সোহা পাকা চোখে দেখল সেদিকে। বৃতৃষ্ণায় ওর মন ভরে উঠল। এসব আদিক্ষেতা ওর পছন্দ হলো না, বরং সে খুশি ছিল যখন পৌষকে সবার সামনে চড় মারা হলো। যেই পরিমাণ বার বেড়েছিল এই মেয়ের জন্য একদম উচিত শিক্ষা হয়েছিল আজ। একটু খেয়েই পৌষ উঠে গেল।
তৌসিফ ডাকলেও শুনল না, সোজা রুমে ঢুকে বিছানায় উঠে বসলো। তৌসিফ নিজের খাওয়ায় মন দিল, খেতেও যেন আজ ভালো লাগলো না। পোস্টটা পাশে থাকতে থাকতে ওপাশ হয়ে দাঁড়িয়েছে এখন। কফিটাও টেবিলে দিত সে। বুয়াকে ডেকে তৌসিফ বলল, আমার কফি আর পোস্টটাতে যেভাবে চা খাই সেভাবে বানিয়ে রুমে পাঠাও। বলে টিস্যু দিয়ে মুখ মুছে হাত মুছে উঠে পড়ল। রুমে যেতেই দেখলো পোস্ট পা গুটিয়ে বিছানায় বসা। এখন পর্যন্ত সে শান্তই আছে। তৌসিফ কেন জানি মানতে পারল না, এত শান্ত পৌষ সে চায় না, ওই ছটপট করা বউটাই তার চাই। নিজেও বিছানায় উঠে পৌষের মুখোমুখি হলো তৌসিফ। আশ্চর্য হয়ে গেল ওর গালের দিকে তাকিয়ে। এক সাইডে হঠাৎই ফুলে উঠেছে। তৌসিফ ভেবে পেল না ঠিক কতটা জোরে না আঘাত পেয়েছে। রাগে ওর শরীর কপালের শিরা ফুলে উঠল। সাইড ডয়ার থেকে একটা পেইন কিলার নিয়ে পানির গ্লাসটা পৌষের সামনে দিয়ে বলল, মুখ খোলো। পৌষ মুখ সরিয়ে নিল। তৌসিফ জানে না কাজ হবে না, তাই আহত হাতে পৌষের ভালো গালটা ওর নিজের কাছে ফিরিয়ে বলল, ব্যথা চলে যাবে হানি, প্লিজ কথা শোনো। শুনবো না। আচ্ছা ঠিক আছে, এটা খাও। খাবো না। একটু? এক ফোঁটাও না। আপনার ভাই কেন মারলো আমাকে? জবাব দিন আমাকে। আমি মানবো না। কি ভেবেছে পৌষের মা বাবা নেই বলে ওকে সবাই আঘাত করবে? এত সোজা? জোর করে বিয়ে দিল, এখন জোর করে মেরে যায় আমাকে। আমি থাকবো না আপনার সাথে, আমাকে এতিমখানায় দিয়ে আসুন। চোখে মুখে কান্নার ছাপ দেখে তৌসিফের বুকটা চেপে চাপ সৃষ্টি হলো। দাঁতে দাঁত চেপে ও পৌষের মুখে পেইন কিলারটা দিয়ে পানি খাওয়ালো। ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তার আফসোস দেখবে হানি, আই প্রমিস টু ইউ। বলে পৌষের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোয়ালো। চোখ দুটো মুছিয়ে দিতে দিতে চা হাতে মিনু দরজায় নক করলো। তৌসিফ আসতে বলতেই মিনু চায়ের ট্রেটা রাখে নিচু স্বরে বলল, বড় আপা গোনাও। কথাটা না শুনেই ওকে যেতে বলল তৌসিফ। মিনু চলে যেতেই চায়ের মগটা পৌষের হাতে দিল তৌসিফ। চা অনেক আদরে পৌষের কাছে। শ্রেয়া কথা বলতো, ঠোঁট কালো হয়ে যাবে, তবুও গিভ আপ করে নিবে পৌষ। ওর ভালো লাগে চা খেতে। পৌষের সাথে তাল মিলিয়ে কফির মগে চুমুক দিল তৌসিফ। কি মনে করে বলল, অ্যাকসিপ নেই হানি। পৌষ অবস্থা নিয়ে তাকাতেই ওর মগ থেকে এক চুমুক খেল তৌসিফ। পৌষের সমতায় বিশ্বাসী তাই তা ঝট করে নিয়েও তৌসিফের মগ থেকে চুমুক বসাতে নিলেই ও এক এক করে উঠল। এত স্ট্রং ব্ল্যাক কফি বাপের জন্মও সে খায়নি। তৌসিফ হাসল। মুখটা একদম প্যাঁচার মতো করে রেখেছে পৌষ। তৌসিফের হাসি পেয়ে গেল। ডয়ের থেকে একটা চকলেট দিয়ে বলল, চুষতে থাকো। বিছানায় তখনও পৌষ বসা। তৌসিফ রেডি হচ্ছে, মনোযোগ দিয়ে ওকে দেখতে ব্যস্ত পৌষ। আঙ্গুলে আঙ্গুল গুনেছে ঠিক কয় পদের স্কিন কেয়ার তৌসিফ করতে পারে। পারফিউমও একটা লাগাই না, একটা ঘষে ঘষে লাগাই আর একটা খালি বডিতে লাগাই, তারপর পোশাকের উপরে দুটো লাগাই। এত সব কম পরে বিধায় কানের পেছনে আর হাতে লাগায় আরেকটা। আশ্চর্যের বিষয় হলো হ্যান্ড ক্রিমটাও বাদ রাখে না। তৌসিফ পকেটে ওয়ালেট ভরতে ভরতে বলল, আজ ভার্সিটি তো অফ, রেস্ট নাও। কিছু লাগলে বুয়াদের বলবে, নয়তো একটা মিস কল দিলেই হবে আমাকে। সাথে যেও না মন চাইলে। বলতে বলতে পৌষের একদম কাছে এসে থুতনিতে চুমু দিয়ে নরম স্বরে বলল, আই উইল কাম সুন হানি। এতটা কাছে আসতেই তৌসিফের ঘ্রাণে মোমো করে উঠল পৌষের চারিপাশ। ঘ্রাণ সামলে উঠতে উঠতেই কখন যে তৌসিফ গেল তার টেরই পেল না। শরীর খারাপ লাগতেই লাইট অফ করে শুয়ে পড়ল ও। হালকা হালকা শীতও লাগছে, তাই রিমোট দিয়ে এসিটা অফ করে দিল। ক্রমশ তাই তাপমাত্রা বাড়তে লাগলো। একসময় কুকড়ে উঠল পৌষ। অন্ধকার রুমটাতে কেউ তাকে দেখতে এলো না। হক বাড়িতে রই রই হই হই লেগে আছে। পৌষকে আনতে যাবে তারা। হেমন্ত একবার বলেছে শুধু, গত রাতে যে পৌষকে আনতে যাবে, সেই থেকে লেগে আছে বাচ্চাদের হুড়ো পাশটি। বাবারা চাপা উত্তেজনাও দেখেছে হেমন্ত। বাবার চাচি তো সেই থেকে ভেবে রেখেছে কি রাখবে। বাড়ির বড় মেয়ে হওয়াতে সকলের আদরে। পরিস্থিতির কবলে পড়ে হয়তো সেদিন তৌসিফের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু কেউই চাইতো না এমনটা হোক। সম্পর্কের খাতিরে তৌসিফকে না করা হয়নি। এতদিন দেখে না কেউ, তাই তো সকাল হতেই লেগে পড়েছে ওরা। হেমন্তের দুই কাঁধে ঝুলছে ইনিমিনি। বারংবার তোতলানো পড়ায় বলেই যাচ্ছে, এমো ভাই আপনি আতে না তেন। হেমন্ত ইনিকে টেনে কোলে তুলে বলল, দুটো মিলে চুল টেনে দে, তাহলেই আনবো। ছোট ছোট হাতের থাওয়া পড়েছে তখন হেমন্তর চুলে, ভালোই লাগে। মাথা ব্যথাটা করছিল, এখন শান্তি লাগছে। চৈত্রকে দিয়েও আজ কাজ করিয়েছে। সুযোগের সদ্ব্যবহার করেছে হেমন্ত। শ্রেয়া এতক্ষণ কিছু না বললেও এবার বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিয়ে আসুন না পৌষকে। হেমন্ত এক পলক বউকে দেখল, মৃদু হেসে বলল, আগে আমার সেবা করুক, একটুখানি আছে অনেক। কিসের খাটুনি আছে তোমার? পেছন থেকে বাবার গলা শুনেই তাকালো হেমন্ত। অসন্তুষ্ট গলায় তিনি বললেন, নিয়ে আসো যাও। তুমি যাও আপু। আশ্চর্য, আমি কিভাবে? যেভাবে বিয়ে দিলেন। হেমুর মা দেখো তোমার ছেলে কত বড় ঢপবাজ হয়েছে। কাল থেকে ঘুরে এখন আমাকে বলে যেতে,
খুন্তি হাতে বেরিয়ে এলো হেমন্তের মা। ছেলের দিকে তাকিয়ে মায়া মায়া চোখে বললেন, জানো বাবা, কতদিন দেখি না আমার মেয়েটাকে। আড়মোড়া ভেঙে হেমন্ত বলল, কল ধরছে না তৌসিফ তালুকদার, ধরলেই যাব। অফিসে ঢুকে নিজেদের কেবিনে ঢুকলো তৌসিফ। ওর বিয়ের সাথে সাথে ঢুকলো পেছনে। গায়ের কোটটা না খুলে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বড় ভাইয়ের সাথে হওয়া 2টো শিপের ডিল এখনই ক্যান্সেল করে দাও। সাথে যে কোম্পানি ওনাকে স্পন্সর করবে তাদের হুঁশিয়ারি দাও যে তার সাথে এই কাজে থাকলে আমি তাদের সাথে করা সব ডিল ক্যান্সেল করে দেব। আর হ্যাঁ, আজকের বন্দরে সব জাহাজ শুধু আমারগুলো ঢুকবে, আমার নামে ভাইয়ের একটা শিপও ঢুকবে না। যা আসবে ফেরত পাঠাবে। পিয়ে ইমু চমকে উঠল। নিজে ভাইয়ের সাথে এমন করবে তাও কি না তৌসিফ তালুকদার ভাবা যায়? যে নিজের ভাই বাদে কিচ্ছু বোঝে না সে করবে এই কাজ। তোতলানো গলায় ইমু শুধু বলল, স্যার, যদি আরেকবার ভাবতেন, জাস্ট ডু ইট ফুল। একদম হাবিলদার ইয়েস্তারের মতো ইমু পরিমরি করে বের হলো। এক দৌড়ে গেল ম্যানেজারের কাছে, পরপর দৌড়ালো এমডির কাছে। আজকে জাহাজ ফিরতে না দেওয়ার জন্য এরপর ছোট চট্টগ্রামে থাকা তাদের এমডিকে কল করতে। হায় কত জ্বালা! এই চিকন দেহটা নিয়ে কত দিকে যাবে ইমু? এমনিতে শরীরের রসকস নেই, তার মধ্যে একটু খাটুনি। জীবনটা আর চলেই না। একটা বউয়ের শূন্যতা ওকে কতটা পোড়ায় তা কি বোঝে তৌসিফ তালুকদার? নিজে বিছানায় তো বউ নিয়ে গরম করে থাকে, তাই আরেকজনের কষ্ট বোঝে না। কাল কত করে ছুটি চাইল, সারা দিলই না। বাড়ি ফিরতে আজ ভালো দেরি হলো তৌসিফের। মাঝখানে খাবারের ব্রেকে কল দিল তার একমাত্র বউকে। হায় আফসোস, এই বউটা যদি কল ধরতো তাহলে অন্তত তৌসিফ একটু শান্তি পেত। কিন্তু ওই যে ওর ভাল্লুকি বউ, সে হলো মহাতারা। নিশ্চিত সকালের ঘটনাকে কেন্দ্র করে তৌসিফের কল ধরেনি। বাচ্চাদের জন্য যেমন চিপস চকলেট নিয়ে বাড়ি ফিরে মানুষ, তৌসিফও আজ বাড়ি ফিরল হাতে চামটা পাপটা নিয়ে। বউ এগুলো দেখে খুশি হবে। কলিং বেলটা বাজাতেই আজ সোহা খুলল। ওকে দেখা মাত্রই ভীষণ বিরক্ত বোধ করলো তৌসিফ। এতদিন তো বউটা দরজা খুলতো, খুলে মুখে চামটা মারত। আজও তৌসিফ প্রস্তুত ছিল, যা সোহাকে দেখে ভেঙে গেল। মুখে তা প্রকাশ না করে সাইড কেটে ভেতরে ঢুকলো তৌসিফ। এদিক ওদিকে তাকালেও দেখা মিলল না ওর বউয়ের। টিভিতে ড্রামা চলেছে, যা পৌষ দেখে না তা সে জানে তৌসিফ। রাতও হয়েছে, তাহলে কি বউটা ঘুমিয়ে গেল? ভেবে তৌসিফ রুমে চলে গেল। পেছন থেকে ডাক দিল সোহাগ। কথা ছিল, নট নাও। পেছন ফেরার প্রয়োজনীয়তা বোধ করলো না তৌসিফ। গটগট পায়ে রুমে ঢুকলো। ভেতরে ঢুকতেই দেখলো অন্ধকার রুম। কেমন কোমট লাগছে। তৌসিফের যেন দম বন্ধ লাগলো হঠাৎ। দরজা জানালা সব বন্ধ করে রেখেছে। এসি তো দূর, ফ্যানটাও বন্ধ করা। গলার বাটন খুলতে খুলতে তৌসিফ ডাকল, ও রাত, মাই হানি, ক্যান আই হ্যাভ জুস? না, এত আদরে টাকার উত্তর এলো না। ব্রু কোচকে এদিক ওদিকে তাকিয়ে লাইন অন করলো তৌসিফ। চমকালো হঠাৎ। সকালে যেভাবে কাঁথা নিয়ে শুয়েছিল ঠিক সেভাবেই পোষ ঘুমোচ্ছে। অবস্থা বদলালেও বদলায়নি ভঙ্গি। একদম পেঁচিয়ে শুয়ে আছে। তৌসিফ বুঝলো না, কিন্তু ওর ভেতরটা ধক করে উঠল হুট করে। তাড়াতাড়ি পৌষের পাশে বসেই খাতার ওপর দিয়ে হাত দিয়ে ডাকলো, পৌষ রাত। উত্তর এলো না। তৌসিফ ভালো বিচলিত হচ্ছে। তার মন মানছে না। টেনে পৌষের মাথা থেকে কাঁথা সরাতেই দেখলো মূর্ছে যাওয়া একখানা মুখ। তৌসিফ জানে না ওর হলো, কিন্তু কি হলো, শুধু এটা মনে হলো ওর অস্থির লাগছে। মাত্রারিক্ত বুকটা ওঠেনামা করছে। পৌষের গালে হাত দিলে আরেক দফা চমকালো। অসম্ভব গরম। একে একে কপালে গলায় হাত ছোঁয়ালো। জ্বরে কাপ যাওয়া পড়ে অতিক্রম। আতঙ্কিত হলো তৌসিফ মুহূর্তেই। ঝট করে কাঁথার সম্পূর্ণটা সরালো। চিৎকার করে ডাকলো, বোয়া বোয়া। ডেকে পৌষকে নিজের বুকে টেনে নিল। জ্ঞান নেই পৌষে। তৌসিফের মনে হচ্ছে ওর বুকটা ফেটে যাচ্ছে। এই বুকের মধ্যে থাকা পাখিটা তো চুপ থাকার নয়, সে এক চঞ্চল প্রাণ। সে তো বোবা পাখি নয়, সে হচ্ছে তৌসিফের তোতা পাখি। তোতা পাখিটা চুপ করে আছে তৌসিফের বুকে। ঢোক গিল তৌসিফ। পৌষকে আরেকটু বুকে চেপে ধরল। তখনই বুয়া দরজা খুলে ঢুকলো। পেছনে সুহা আর মিনুদ এসে দাঁড়িয়েছে। বুয়া মামা বলে ডাক দিতেই তৌসিফ ধমকে উঠল। ও কখনোই এখানে পড়ে আছে, কেউ কেন দেখনি? বলিনি ওকে দেখে রাখতে? টাকা দিয়ে কেন রেখেছি যদি একটা মানুষেরই খেয়াল রাখতে না পারো? বুয়াসহ পেছনে থাকা মিনু ভয় পেয়ে গেলেও সুহা বেশ স্বাভাবিকভাবেই বলল, সারাক্ষণ লাফালাফি করে, শান্ত ছিল ভালো কথা। আর কিছু বলার আগে তৌসিফ হুঙ্কার ছুড়ে বলে উঠল, একটা কথা বলে বাড়ি ছাড়া করবো আমি। আচমকা কথাতে সোহা চুপ হয়ে গেল। নাকের পাটা ফুলিয়ে প্রস্থান করলো সেখান থেকে। মিনু তখনও দাঁড়িয়ে। তৌসিফ বুয়াকে অস্থির গলায় বলল, ডক্টরকে ফোন করো, এখনই আসতে বলো। বুয়া ছুটে গেল। তৌসিফ পৌষের গালে আহত চাপড় মারল। অস্থির অথচ চঞ্চল গলায় ডাকতে লাগলো, হানি, হানি প্লিজ ওপেন ইউর আইস। এই পৌষটা তাকাও না, কি হয়েছে তোমার? আমার তোতা পাখিটা কেন কথা বলছে না?
পোস্টটা দয়া করে তাকাও না, আমাকে বকো, একটু রাগ করবো না প্লিজ, পোস্টটা একবার তাকাও। পৌষ তাকালো না। তৌসিফ আরেকটু বুকের গভীরে নিল ওকে। পৌষের মুখটা ঠেকালো ওর গলাতে। উষ্ণতা অনুভব করলো তৌসিফ। গলা দেশটা যেন পড়ে যাচ্ছে, না জানি কখন থেকে এভাবে পড়ে আছে। বুয়া দৌড়ে এসে বলল, ডক্টর এসেছে মামা, পানি আনো বুয়া, ওর মাথা অনেক গরম। বুয়া যাওয়ার আগেই মিনু দৌড়ে গেল। তৌসিফ রুমাল ভিজিয়ে ধরল পৌষের কপালে। একবারের জন্য ও বুক থেকে সরালো না। ডক্টর আসতেই তৌসিফ বলল, সকাল থেকে শুয়ে আছে, জলদি দেখুন। ডক্টর চেক আপ করার জন্য বলল, বালিশে শুয়ে দিন স্যার। কি? না না, আমার কাছেই থাকবে, এভাবেই চেক করুন। এক পলকের জন্য মুখ থেকে সরালো না তৌসিফ। ডক্টর চেক করে মেডিসিন দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, একটু ফ্রেশ করিয়ে নিন, জ্বর নেমে যাবে এক্ষুনি, মাথায় পানি দিয়ে পারলে গোসল করার। খাইয়ে বাকি মেডিসিনগুলো দিন, সকাল সকাল একদম ফিট হয়ে যাবে। টেস্ট করা উচিত আই থিঙ্ক, প্রয়োজন দেখছি না। স্টিল আই নিড টু নো। ইয়া শিওর, আই এম টুমরো টু ক্লিনিক। ডক্টর বিদায় নিতেই বুয়া মেডিসিন আনতে গেল। তৌসিফ আস্তে ধীরে ডাকলো, পোস্টার হানি, একটু উঠতে হবে। ওকে ধরেই তৌসিফ নিল ওয়াশরুমে। ইঞ্জেকশন দেওয়াতে ঘেমে উঠেছে একদম। তৌসিফ সোজা হুমকি দিয়েছে, এখনই বউকে জ্বর ছাড়াতেই হবে। ডক্টর না চাইতে ও ইঞ্জেকশনটা পুশ করিয়েছে। ওয়াশরুমের কোলে করে ওকে নিল তৌসিফ। সাইডে বসিয়ে শুরুতেই বেসিনে নিয়ে মাথায় পানি দিল। পরনে থাকা জামাটা অতি স্বাভাবিকভাবে খুলে একদম শাওয়ারের নিচে নিল ওকে। ঠান্ডা পানিতে লাফিয়ে উঠতে চাইল পোষ, লাভ অবশ্য হলোই না। তৌসিফের বাহু থেকে ছাড়া পেল না। একদম শাওয়ার করিয়ে ওকে ছাড়ালো তৌসিফ। মাথায় একটা টাওয়াল পেঁচিয়ে আরেকটা প্যাঁচালো গায়ে। বাকিটা সাহায্য করতে নিলেই অনেকটা দুর্বল কণ্ঠে পোষ বলে উঠল, পারবো, আমি করছি, প্লিজ পারবো, কাপড় দিন। তৌসিফ বের হয়ে একটা গোল ওয়ান পিস নিল, সাথে শর্ট প্যান্ট। পোষকে না দিয়ে নিজে ওয়ান পিসটা ওকে পরিয়ে দিল। পোষ বাকিটা করতেই ওকে নিয়ে এসে খাটে বসিয়ে নিচে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এলো তৌসিফ। জীবনে এই প্রথম সে এত তাড়াতাড়ি শাওয়ার নিল। কোনো মতে মুখে একটু ফেস ওয়াশ আর শরীরে জেল দিয়ে শাওয়ার কমপ্লিট করেছে। শুধুমাত্র পৌষের জন্য এই ত্যাগ। নাইট স্কিন কেয়ার তার করা হলো না। পৌষের কাছে এসে দেখলো ও বসে আছে। তৌসিফ ঝট করে ওর মাথা মুছে দিল। হাতের টাওয়ালে শুয়ে সাইডে ফেলে পৌষের কপাল থেকে চুলগুলো সরিয়ে থুতনিতে একটা চুমু খেয়ে পড়ল, ভয় পেয়েছিলাম, ঘুমাবো। আগে খাবে। বুয়া ততক্ষণে খাবার নিয়ে এসেছে। তৌসিফ ওর খাবার ওর মুখে তুলে দিতেই পৌষ বলল, বমি পাচ্ছে, করো। খাবো না, ঔষধ আছে, বলে জোর করে মুখে দিল। তৌসিফ বুঝলো ও সত্যিই খাবে না। কোনো মতো চেপে ধরে একটা ডিম খাওয়াই দুধ খাওয়ালো। ঔষধ খাইয়ে বালিশে শুয়ে দিয়ে ভেজা চুলগুলো ছাড়িয়ে দিল। পৌষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই তৌসিফ চট করে মুছে দিল। পৌষের একদম কাছে এসে নিজের সাথে জড়িয়ে নিতেই কেঁদে উঠল পৌষ। তৌসিফ সাথে সাথে আরেকটু বুকে চেপে নিল, আদুরে গলায় বলল, হানু একটু পরেই সুস্থ হয়ে যাবে। জাল করে পাস্তা রান্না করব আমার তোতা পাখির জন্য। কথা বলো না পৌষরা, আমার খারাপ লাগছে। কাঁদতে কাঁদতে পৌষের ভাঙ্গা গলায় বলে উঠল, আমি অনেক কেঁদেছি, আমার শরীর অনেক ব্যথা করছে। কোমরের ব্যথায় মনে হচ্ছিল আমি মরে যাব। মরে গেলে ভালো হতো, আমার বাবা মার কাছে চলে যেতাম। কেউ দেখেনি আমাকে, আমার কেউ নেই। পৌষ এতিম, পৌষকে কেউ ভালোবাসে না, কেউ না। পৌষ কেন মারা যাচ্ছে না? আমি কত কাঁদলাম, কেউ এলো না, কেউ না। আমি অনেক কেঁদেছি। চাচি বোন বলে আমার খুব বেশি চলে, তাই কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তৌসিফের বাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। জীবনের শেষবার কবে পানি পড়েছিল তৌসিফ মনে করতে পারছে না, পারবেও না, কারণ সে কাঁদে না। পৌষকে বুকে শক্ত করে রেখে শুধু বলল, ভালোবাসি হানি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার তোতা পাখিকে। বোর কেটেছে সেই কখন, বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তালুকদার বাড়ি আধুনিকভাবে তৈরি করা হলেও তার চারিপাশে প্রকৃতির সমাহার। চোখ জোড়ানো সৌন্দর্য একটা ঘিরে। সম্মুখে থাকা ঘাটটা যেন গ্রামীণ এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই ঘাটকে ঘিরে রয়েছে বিরাট ইতিহাস। তৌসিফের এক ফুপিকে নাকি খারাপ কিছু এখানে মেরে ফেলেছে। তার তখন বয়স 6 মাসের বাচ্চা। সেই বাচ্চার কাঁথা ধুতে এসেছিল সেই ঘাটে সন্ধ্যার সময়। ফিরে আর আসা হয়নি তার। তার দেহ থেকে কোনো ক্ষয় দেখা যায়নি, শুধু গালে 5 আঙ্গুলের থাপ্পড়ে দাগ ছিল। এটা যে অশুভ কিছু ছিল তা বুঝতে কারোর সমস্যা হয়নি। এই ঘটনা অবশ্য অনেক পুরাতন, তবে সেই থেকে এই ঘাটটাকে ঘিরে এলাকার মানুষের নানান জল্পনা কল্পনা। এখন যদিও এই পন্ডের মতো এটা পরিষ্কার স্বচ্ছ পানি, সাইডে একটা নৌকাও বাঁধা। তৌসিফ ওখানে মাছের পোনা ছেড়েছিল, প্রায় সময় মাছ তুলেও শখের তার কমতি নেই। ঘাটের উপরে বিরাট কৃষ্ণচূড়া গাছটা উকি দিয়ে আছে, সেখানে বাসা ঝাঁকে ঝাঁকে পাখি, নিজেদের স্বরে চেঁচিয়ে যাচ্ছে তারা।
চারিদিকে মৃদু বাতাস যেন আজ প্রকৃতিকে আরো চাঙ্গা করে তুলেছে। তৌসিফের বুকে ভেজা পোষ জ্বরে ছাড়তেই ঘেমে অস্থির ও। তৌসিফের বুকে থাকতে তৌসিফও ভিজে উঠেছে। মৃদু শব্দে কুঙ্গিয়ে উঠল পোষ। ব্যথা। তৌসিফ প্রথমে বুঝল না, পরক্ষণে খেয়াল হলো ওর বুকে কেউ। চোখ মেলতেই দেখলো পোষ। সবার আগে ওর হাত পৌঁছালো পৌষের কপালে। দেখলো ভেজা কপাল, জ্বর ছেড়েছে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হলো, আলহামদুলিল্লাহ। ঘুমের রেশ তখন এখনো কাটেনি। চোখ টেনে খুলে পড়ল, কেমন লাগছে হানি? পোষ চোখ বুজে আছে, এখনো নেতি আছে তৌসিফের বুকে। ঘড়ির দিকে তাকালো তৌসিফ। সকাল 9টা, ওঠা উচিত। পোষকে খাওয়াতে হবে, মেডিসিন দিতে হবে। আজ মর্নিং ওয়াকটা মিস হয়ে গেল, জিমটাও মিস হলো। তৌসিফ ভেবে নিল যে কোনোভাবেই হোক না কেন 1 ঘন্টা জিম করতেই হবে। একদিন না করলে মনে হয় মাসালগুলো হয়তো চুপসে গেল। চিন্তায় ঘুম হয় না। বডি ফিটনেস নিয়ে সে খুবই সচেতন। বিগত 6 বছর ধরে একই ওজন ধরে রাখাটা মুখের কথা না। 1 কেজিও এদিক ওদিক হতে দেয় না ও। এই যে বিয়ের পর থেকে ওর রুটিন উলটপালট করেছে পোষ, তাতেও তৌসিফের সমস্যা হয়নি। ট্রেনারকে দিয়ে একটা এক্সট্রা জিম করে নিয়েছে ও। 2 দিন হলো ইয়োগা ধরেছে। এতে শরীর বুঝিয়ে যায় না। হায়, কতই তোড়জোড় এই শরীর ফিট রাখার জন্য। ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। আস্তে ধীরে পৌষকে নিয়ে উঠে বসল। পৌষের চুলগুলো একত্রে করে সাইডে থেকে একটা ক্লিপ দিয়ে আটকে গালে হাত দিয়ে নরম স্বরে বলল, হানি একটু উঠতে হবে। পরে উঠি। ভালো লাগে না, একদমই ভালো লাগে না তৌসিফের। তার বউ তো এমন না। এত অসহায় কণ্ঠ তো তার বউয়ের না। তাও কি না পারে ওঠার অনুরোধ করে। সে তো বসে বসে তৌসিফকে নাচানোর মেয়ে। এমন নাচ নাচানোর মাঝে মধ্যে সে তৌসিফের মনে হয় ও একটা বান্দর যাকে ডুগডুগি বাঁচিয়ে নাচাই পোষ। এতে অবশ্য মন খারাপ হয় না ওর। এমন একটা চাঞ্চলা প্রাণী তো অভাব তার জীবনে। পৌষকে কোলে তুলে নিল তৌসিফ। একেবারে ওয়াশরুমে নামিয়ে দিতেই হয়তো হঠাৎ করে মাথা ঘুরালো পৌষের। সাপোর্ট হিসাবে পেছন থেকে ধরল তৌসিফ। মাথাটা নিজের কাঁধে নিয়ে জিজ্ঞেস করলো, বেশি খারাপ লাগছে? এভাবেই থাকো, আমি ফ্রেশ করাচ্ছি। ব্রাশ থেকে নিয়ে মুখ ধোয়ানো পুরোটাই করলো তৌসিফ। ঘেমে ভিজে যাওয়া ভেজা টাওয়াল দিয়ে পৌষের ঘাড় গলা মুছিয়ে ফ্রকটা পাল্টে দিল। এবারেও লং কোনো প্যান্ট তৌসিফ দেয়নি, শুধু ধীরে বলল, কি করবে? তৌসিফ বেরিয়ে এলো। দরজা লক করে দিলেই গমগমে স্বরে তৌসিফ বলল, আমি দাঁড়িয়েছি, লক করতে হবে না। তোমার পাহারা তার আছে না? বেশি না, হয়তো 2 মিনিট গেল। এর মধ্যেই 5 বার ডাক দিল তৌসিফ, হানি, হানি খুলবো, হানি আসবো। এমনি সময় চাঙ্গা থাকতে ওর 14 গোষ্ঠীর নাম বলিয়ে দিত পোষ। তবে শরীর শক্তি না থাকায় আপাতত চুপ রইল। এই দফায় তৌসিফ ঢুকে পড়ল। পোষ তখন হাত ধুচ্ছিল। ওকে নিয়েই বের হলো তৌসিফ। সোফায় বসিয়ে জোরে বোয়াকে ডাকলো। বোয়া আসতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বেডশিট চেঞ্জ করো। আর হ্যাঁ, লাইট কালারের চাদর বিছাবে। মাথা নেড়ে বোয়া চলে যেতেই তৌসিফ পোষের কাছে বসল। থুতনিতে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কি খাবে আমার তোতা পাখি? কিছু না। খেতে তো হবে হানি, তোমার তো পাস্তা পছন্দ। ভালো লাগছে না, কাঁদো কাঁদো গলায় বলল পোষ। তৌসিফ বুঝল, বলল, খেলেই তোমাকে চেক আপে নেব হানি। হুট করে কেন জ্বর এলো? কথায় আছে, রশি জ্বলে গেলেও বল নেবে না। পৌষেরও তাই হলো। কাপা কাপা চোয়ালে দাঁত খিচিয়ে বলল, আপনার শয়তান ভাই উল্লুকের মতো হাত দিয়ে থাপ্পড় মেরেছে আমাকে, তাই জ্বর এসেছে। তৌসিফ তাড়াতাড়ি বউকে শান্ত করতে চাইল, মাথায় হাত বোলালো। বউ ততক্ষণে এসে চাদর পাল্টে নাস্তাও দিয়ে গেল। তৌসিফ পৌষের মুখে খাবার তোলালো। 3 চামচ খেয়ে পৌষ আর খাবে না, না মানে নাই। এই না কে আর হ্যাঁ করাতে পরিবর্তন করা গেল না। সে এটো থেকেই তৌসিফ খেয়ে নিল। পৌষকে ওষুধ খাইয়ে চুলগুলো কাটা ছড়িয়ে আঁচড়ে দিল সুন্দর করে। এত সুন্দর বড় বড় চুল, লম্বা। অনেকদিন হলো ঘ্রাণ নেওয়া হয় না। নাক ডোবালো তৌসিফ। বড্ড নেশালো লাগে তার এই ঘ্রাণ। আচমকা পেছন থেকে পৌষের কোমর জড়িয়ে ধরল তৌসিফ। কাঁধে মুখ ডুবিয়ে অনায়াসে তা ঘষে বলল, কবে যে মেনে নেবে আমাকে তুমি? কোনো দিনও না। অপেক্ষা করতে জানি আমি। হুম। মুখ তুলে চুলগুলো সুন্দর করে বাঁধল তৌসিফ। একবার বউকে দেখল হেড টু টোস। এই প্রথম হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরা দেখেছে ওকে তৌসিফ। বাদশাই লাগে। আচমকা বাহিরে চিৎকার চেঁচামেচি শুনে তৌসিফ বিরক্ত হলো। তৌফিকের গলা শোনা যাচ্ছে। তৌসিফ পৌষকে বসিয়ে নিচে গেল বাহিরে। তৌসিফকে দেখে যেন ফুঁসে উঠল তৌফিক। চেঁচিয়ে উঠে বলল, কোন সাহসে তুই আমার এত ক্ষতি করলি? না বোঝার মতো মুখ করে তৌসিফ বলল, কি হয়েছে? বলে মিনুকে বলল, বুয়াকে কফি দিতে বল। ভাইয়ের এমন গা ছেড়া ভাব মেনে নিতে পারল না তৌফিক। দাঁত পিষে বলল, ডিল ক্যান্সেল করলি কেন? কাল আমার একটা জাহাজও বন্দরে ঢোকেনি কেন? আমি কি জানি। আজব কথা বলেন ভাই। প্রজেক্টে লাভবান মনে হলো না, তাই ক্যান্সেল।
আর জাহাজটা আমার নামে আছে তাই বন্দরে ঢুকেছে। লিগাল ব্যাপার স্যাপার ইউনো। তৌসিফ একটু থেমে পড়ল। সকাল সকাল এসেছেন, নাস্তা করে যান, ঘরে গেলেই ভাবি আবার মাথা খাবে আপনার, তার থেকে এখান থেকেই খেয়ে যান। তৌফিক যা বোঝার বুঝলো। বইয়ের কথায় কান দিতে গতকাল পৌষকে চড় মারার ফলাফল যে এটা তা বুঝে গেল ও। কোনো মতে দাঁতে দাঁত চেপে চলে গেল নিজের ফ্ল্যাটে। তৌসিফ স্পষ্ট শুনল ভাবিকে ঝাড়ছে বড় ভাই। তৌসিফ ব্যঙ্গ করে বলল, গুড। গাড়িতে করে পৌষকে নিয়ে বের হলো তৌসিফ। হাসপাতালে নিয়ে জোর করে টেস্ট করাবে এখন ও। মাথা থেকে পা সব। পৌষ রাগে দুঃখে কেঁদেই ফেলবে এবার। কোন পাগলের পাল্লায় পড়লো এটা ও। এত না করলেও শুনল না। ইউরিন টেস্ট টিউব দেখেই বিচলিত ভঙ্গিতে তৌসিফ বলে উঠল, তোমার মনে হচ্ছে বিরুলুবিন কম। লজ্জায় মরে যেতে মন চাইল পৌষের। নার্সগুলো এসে উঠল। তৌসিফের তাতে হাসি হাসেও না, যায়ও না। মনে মনে গালি দিল পৌষ, সারা ধান্দাবাজ। শরীরটা ভালো হোক, তোকে যে কী করবো আমি তাও আমি জানি না। আলটা করতে গিয়ে ঝামেলায় ছিল। পাকনামি করতে গিয়ে ইউরিন টেস্ট করিয়ে এখন বোতলের পর বোতল পানি গিলল ওকে তৌসিফ। হাই কি কপাল, তৌসিফের সাথে আজ পেরে উঠল না পৌষ। ফুল বডি চেক আপ করিয়ে যেই না ব্লাড নেবে অমনি তিরিং বিরিং শুরু করলো পৌষ। সে কি কাণ্ড! তৌসিফ আহত হলো। তার গলায় গালে খামচি লাগালো দুটা। নার্স দুজন মিলে ধরলো কোনো মতে। পৌষ চিৎকার করে উঠল, ছাড় আমাকে, ছাড় বলছি। দিব না রক্ত, আমার শরীরে রক্ত নেই। ওরে কুত্তা, ছাড় আমাকে। হিমু ভাই বাঁচাও, ছাড় আমাকে। ওই প্যাটের শরীর ভরা রক্ত ওনার থেকে নে। ডক্টর বড়ই বেকায়দায় পড়ল। তৌসিফ দমেনি। ওর বউ একদম সুস্থ চাই, যে কোনো মূল্যেই চাই। মৃত্যুকে বড়ই ভয় পায় সে। মাকে এক অবহেলার কারণে হারিয়েছে ওরা। পৌষকে হারানো যাবে না, কিছুতেই না। সুস্থ একটা মানুষকে অসুস্থ করে হাসপাতালে ভর্তি করানো হলো। সামান্য জ্বরকে কেন্দ্র করে টেস্ট করাতে এসে হাসপাতালে অ্যাডমিট হওয়ার ঘটনা বিরল, একদমই বিরল। সেই বিরল কাজটাই করে দেখালো তৌসিফ। ওর সামনে বেডে শুয়ে আছে পৌষ, অথচ ওর মধ্যে ছিটেফোঁটাও অনুতাপ নেই, শোক নেই। এখনও দুটো টেস্ট বাকি। এই যে পৌষ এত করে বলেছে ও করাবে না, কিন্তু তৌসিফের সাথে পেরে উঠছে না। না মানে নাই। তৌসিফের অনেক রূপ ছদ্মবেশে দেখা শেষ পৌষে, কিন্তু এই রূপ তারা যে তৌসিফ যা জানা ছিল না তার। ওর কথা থেকে টলানো গেলই না। পৌষ এবার নেতিয়ে পড়ল। যেদের আগে সবই কান্না করলো। তবে লাভের লাভ কিছুই হলো না, ফলাফল শূন্যর কৌটায়। যাই বলুক, ফলাফল ঋণাত্মক। নিজেকে এবার ইলেকট্রনিক মনে হলো পৌষের। এত কিছু করলো, ধনাত্মক জীবনে হলো না। মাথার উপরে ঋণাত্মক চিহ্ন নিয়েই আজীবন ঘুরতে হবে ওর। তাই তৌসিফ ওকে ছাড়বে না, আর নাই পৌষ ছাড়তে দেবে। তবে এই মুহূর্তে বড় অসহ্য লাগছে তৌসিফকে। মুখটা কেমন ব্যথা ব্যথা করে রেখেছে। কেন রে শালা, তোর কিসের ব্যথা? ব্যথা তো পৌষের। অবস্থা খান এখন যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগালো কোথায়? তৌসিফকে দেখে পৌষে বলতে মন চাইল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? শরীরটা দুর্বল হওয়াতে এই প্রশ্ন করা হলো না। রাগে দুঃখে কোনো কথাই বলল না পৌষ। এতেও শান্ত নেই তৌসিফ। সোফা ছেড়ে উঠে এলো পৌষের কাছে। বেডে অসুস্থ হয়ে চিত হয়ে স্যালাইন খাচ্ছে পৌষ। একদম চুপ করে থাকায় তৌসিফ এসে ঝুঁকে পড়ল ওর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো, কথা বলো। মুখ ঘুরালো পৌষ। শালা বলে কিনা কথা বলো। কেন রে, পৌষ কেন কথা বলবে? তোর দাদার কেনা জমি পৌষের মুখে চেয়ে বললেই কথা বলবে? তুই শব্দও করবে না পৌষ। তুই যদি এখানে ডিগবাজি জায়েদ খান সেজে দুটো পোল্ট্রি মানিস, তবুও পৌষ কথা বলবে না। তৌসিফ আরেকটু ঝুঁকে গেল পৌষের কাছে। ও শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল পৌষ। একদম পৌষের মুখে এসে পড়েছে তপ্ত নিঃশ্বাস। তৌসিফ ওভাবে থেকেই বলল, কথা বলবে না? পৌষ বুঝে উত্তর দেয়। তৌসিফ বুঝল, তাই তো কণ্ঠ খাতে নামিয়ে বলল, টেস্ট বাকিগুলোও করানো হবে, যতই ভং দেখাও না কেন। সাথে সাথে মাথা ঘুরে তাকালো পৌষ। টলমল চোখে জোড়া নিয়ে ভাঙা গলায় ঝগড়া শুরু করলো, আপনি একটা জঘন্য লোক, খারাপ লোক। নিশ্চিন্ত কোথা থেকে কালো টাকা কামিয়েছেন, তাই আমার মতো ভোলা ভালা বাচ্চাকে দেখে সেই টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে। কি ভেবেছেন এটা টাকা শুদ্ধ হয়ে যাবে? জঘন্য লোক, আমার চোখের সামনে থেকে দূর হন, যান এখান থেকে। পৌষ কখনো কথা বলবে না আপনার সাথে। আপনি আমার ব্যথা কখনো বুঝবেন না। আর বলতে পারল না পৌষ। বরাবরের মতো থুতনিতে বরাদ্দকৃত চুমুরটা পড়ল সেখানে। তৌসিফ অতি নরম কণ্ঠে বলল, আমার চিন্তা বুঝলে শেষের কথাটা বলতে না হানি। আপনার হানি, রস, চিনি, দই সব আপনি খান। আমাকে মাফ করুন। আপনার মতো মামাতো ভাই আল্লাহ কাউকে না দিক, আমিন। তৌসিফ কথা হারালো। কাকে বোঝাবে, কি বোঝাবে? বোঝার মেয়েটা। তৌসিফ শক্ত রইল। এখন নরম হয়ে কথা বললেই তৌসিফের ঘাড়ে উঠে ওর ঘাড়ি মটকাবে। এই পৌষ হচ্ছে এক বাদর, যাকে আদর দিলেই কাছে ওঠে। উঠে তো ওঠে, হাত পা ধরে টেনেও নামাবে না সে। নার্স আসতেই তৌসিফ সোজা হয়ে দাঁড়ালো। নার্সটি মিটমিট করে হাসা দেখে গা পিত্তে জ্বলে উঠল পৌষের। নিজের ভালোর জন্য চুপ রইল।
অল্প এসে নার্স বলল, স্যার ম্যামকে নিতে হবে। তৌসিফ কপাল কুঁচকাল, বলল, এখানেই করাতে বলছি আমি। একটা এখানেই করাবে স্যার, বাকি দুটোর জন্য একটু কষ্ট করতে হবে ম্যামকে। পোষ নিজে নিজে উঠে বসলো। তৌসিফ প্রথমে খেয়াল না করলেও হঠাৎ দেখলো নিজে নিজে স্যালাইন খুলছে। তৌসিফ ধমকে ওঠে তখনই, এই মেয়ে কী করছো, এক চড় মারবো। তাড়াতাড়ি ওটা ছেড়ে দিল পোষ। নার্স এসে খুলে দিতেই পোষ বলল, আপু আমাকে একটু ধরে তুলবেন? শিওর ম্যাম। তৌসিফও এগিয়ে এসেছে ততক্ষণে ধরার জন্য, কিন্তু পোষ ধরল না ওকে, নার্সকে ধরে বেরিয়ে এলো। তৌসিফ অল্প আহত হলো। টেস্ট করানো শেষ হতেই পোষ হাঁপ ছেড়ে বাঁচল। নার্সটা তখন তৌসিফকে কিছু বলতে দেখেই তেতে উঠল। পোষের ভেতরে থাকা বউ আত্মা দাঁত মুখ খিচিয়ে ডেকে উঠল, এই মেয়ে এখানে এসো। নার্স সহ তৌসিফ তাকালো। পৌষ যেন আরও চেতে গেল। শরীরে নেই শক্তি, যা আছে তা নেই। ঠেলে ঠুলে উঠল ও। পাশে থাকা চেয়ারে ভর দিয়ে এগিয়ে এসেই দাঁড়ালো দুজনের মাঝখানে। যা চালো গলায় বলে উঠল, এত কি কথা? নার্স থতমত খেতেই পৌষ বলে উঠল, জোয়ান পুরুষ দেখলে ঝুকঝুক করতে মন চায় না? এত যেহেতু ভালো লেগেছে তাহলে রেখে যায় এখানে, কি বলো? 1 মিনিট, তুমি কি জানো এই দামড়াবাটা 2টা বিবাহ করেছে? তার বাপ করেছে 2 বিবাহ, দাদা করেছে 14 বিবাহ, আর পরদাদা করেছে। পেছন থেকে মুখ চেপে ধরল তৌসির। চারা পেতে ফটাফট করলো পৌষ। নার্স হতবাক হতবিহ্বল পৌষকে টেনে কোলে তুলে নিল তৌসির। তারপর সোজা হাঁটা দিল বাহিরে। বউয়ের এই পাগলামি মানতেও ও বাধ্য। এতক্ষণে হাজার বউকে ধমকে ধমকে রাখুক, তাকে নিয়ে বউয়ের সেন্সিটিভি সে মাথা পেতে নিতে। শুধু এটা কেন, বউ সুস্থ থাকার জন্য সে একটু কঠোর হলো। সারাক্ষণ দিন এই পাগলামোর ইশারায় নাচতে রাজি তৌসিফ। সোজা গাড়িতে বসালো ওকে তৌসিফ। ড্রাইভারকে আদেশ করলো, চলুন। পৌষের জন্য ওষুধগুলো আর নেওয়া হলো না, রিপোর্ট দিবে কাল পরশু। পেছনের সিটে বসে পৌষের মাথাটা নিচে বুকে নিল ও। শক্তি পৌষের আজ কম, তাই তো ততটা নড়াচড়া করলো না। পড়ে রইল বুকের কাজটা থেকে ঘ্রাণ এলো পৌষের নাকে। চোরের মতো ঘাড় নিল পৌষ, রইল সেভাবে। বাসায় ঢুকতে বুয়া একে একে দেখে গেল পৌষকে। দরজা ধরে দাঁড়ানো মিনু। ভিতরে ঢুকলো, সাহস পেল না। পৌষকে দেখে ডাকলো, মিনু কি চাই? ডাক শুনে মিনু ঢুলল। এদিক ওদিকে তাকে জিজ্ঞেস করলো, শরীর ভালো আপনার ছোট ভাবি? মিনু আর কথা খুঁজে পেল না, তাই মাথা নিচু করে চলে গেল। পৌষও ঘাটল না, চুপ করেই রইল। তৌসি বের হয়েছে 1/2 ঘন্টা হবে। ব্যাটা আজ ভালোই ভং দেখাচ্ছে। কোলে তুলে ভেতরে এনেছে ওকে। পৌষ তখন বাঁকা বাঁকা দুটো কথা শুনিয়েছে। লাভ অবশ্য হয়নি তাতে। পৌষকে রুমে রেখে চেঞ্জ করিয়ে ভেগেছে হুড়তাড় করে। চোখ বুজে নিল পৌষ, একটু ঘুম দরকার। আচমকা কথার শব্দে কানে এলো। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ শরীর বেয়ে বেয়ে উঠেছে। একটা না, দুটো মানুষ। হঠাৎই মনে হলো কেউ বা কারা পৌষের গলা চেপে ধরেছে। ঝট করে চোখ মেলালো পৌষ। ওর যেন দম বন্ধ হয়ে আসছিল। চোখ খোলা মাত্রই একদম লাল হয়ে উঠল চোখ দুটো। কাঁচা ঘুমটা ভেঙেছে, তাই তো চট করে মাথা ধরে গেল। ইনিমিনিকে দেখে পৌষ চমকালো। খুব করে অবাক হয়ে তাকিয়ে বলল, কোথা থেকে টপকালি দুটো? ইনিমিনি ওর গলা জড়িয়ে ধরে বলল, আমার পেট থেকে আপা। পৌষ 2 বোনকে জড়িয়ে ধরল। দুজনে কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে এলি? এমু ভাই আনলো আপা। গোমা এখন। এতদিন পরে বোনের আদেশ অমান্য করলো না ওরা। বোনের গলা জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেল। তৌসিফ এসে অবাকই হলো বটে। এসব বোনগুলো কি একই পথে? একটাকে জাগাতে এসে বাকি দুটো ঘুমিয়ে গেল। বাইরে হেমন্ত বসা। তৌসিফ ডাকলো না পৌষকে, ঘুমাক একটু। হেমন্ত তৌসিফকে ফিরতে আসতে দেখেই জিজ্ঞেস করলো, পৌষ এলো না? ঘুমোচ্ছে। ইনিমিনি ওরাও ঘুমোচ্ছে। হেমন্ত নিরাশ হলো। তৌসিফের সাথে কথা হলো গতকাল। বলেছিল পৌষকে বাসায় নিয়ে যেতে। চাই তৌসিফ সুন্দরভাবে কথা কাটালো। বউ বুঝে হাতছাড়া করার মানুষ তৌসিফ। যেই বউ তার পুরোই ঝাঁকানাকা, না জানি কোথায় চলে যায়, তাই তো তৌসিফ ছাড়ে না। কফিতে চুমুক দিল তৌসিফ, বলল, শরীর অসুস্থ, এখন যেতে দিব না আমি। একদম মুখের উপর না করে দিল তৌসিফ। হেমন্ত আহত হলো। ছোট্ট পৌষটাকে কোলে পিঠে করে মানুষ করে এখন কিনা শুনতে হচ্ছে তাকে নেওয়া যাবে না। তবুও অনুরোধ করে উঠল হেমন্ত, আমারই বোন সে, খেয়াল রাখবো সবাই। বাবা মা চাচা চাচি সবাই দেখতে চাইছে। বিহা জ্যৈষ্ঠ চৈত্র সবাই অপেক্ষায় আছে। শ্রেয়া প্রেগনেন্ট, ও আসতে পারছে না। পৌষের সাথে ওর অ্যাটাচমেন্ট বেশি। 1 সপ্তাহের জন্য অনুমতি দিন। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, ও যাবে না হেমন্ত। তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও হেমন্ত চুপ রইল। উঠে দাঁড়ালো সে। শুধু বলল, দেখা যাবে, জাগাবো না, শুধু দেখবো যদি অনুমতি দিবেন। এভাবে অনুমতি নেওয়ার কি আছে হেমন্ত, তোমারই বোন। আকাশ থেকে পড়ল হেমন্ত। এই তৌসিফ কোন খাতের মোলা? কথার মারপ্যাচ ফেলে কেউ এর থেকে শিখুক। বোন দেয় না এখন বলে তোমারই বোন। অসহায় চোখে তাকিয়ে হেমন্ত ভেতরে গেল। তৌসিফে সেসবে গায়ে মাখে না। বউ ছাড়া সে বাঁচবে না। একদম দেবদাস হয়ে নেশায় বুধ হয়ে মরবে।
হেমন্ত ঘুমন্ত ইনিমিনিকে নিজের কোলে নিয়ে বের হলো। দুটো দুই কাঁধে প্রচুর বায়না ধরে কেটে এসেছে। তৌসিফই বলেছিল আসতে, এখন ঘুম দেখে সে ডাকতে পর্যন্ত দিল না। হেমন্ত খুশি হলো, আবার বিরক্তও হলো। ওকে দেখেই তাড়ালো তৌসিফ, বলল, ওদের রেখে যাও, থাকুক, বসে ভালো লাগবে। বাড়ি গেলে ওর ভালো লাগতো। তৌসিফ হেমন্তর সাথে নিচ পর্যন্ত নামলো। গাড়িতে ওঠার পর তৌসিফ হাসিমুখে শুধু বলল, নিয়ে যাব আমি, চিন্তা করো না, ভালো করে রাখবো আমি। ভরসা না থাকলে বোন দিতাম না। হেমন্তর গাড়ি চলে গেল। অতটাও দূরে পথ না। ভেবেছিল পৌষকে নিয়ে যাবে, তাই তো গাড়ি নিয়ে এলো। এখন বাড়ি গিয়ে কী জবাব দিবে সবাইকে। পৌষের ঘুম ভাঙতেই ও এদিক ওদিকে তাকালো। তা দেখেই তৌসিফ বলল, কি খোঁজো হানি? আমার মাথা। বলে বাহিরে গেল। ফেরত এসে বলল, ইনিমিনি না এসেছিল? চলে গিয়েছে। মাথায় বাজ পড়ার মতো চমকালো পৌষ। বলল, থাকতে বললেন না? কার সাথে এলো? কখন এলো? কখন গেল? তৌসিফ ভাবলেশীনভাবেই বলল, বললাম তো ওদের রেখে যেতে। রাগে কাঁপিত্তি জ্বলে উঠল পৌষের। নাক মুখ খিচিয়ে বলে উঠল, কেন রেখে যাবে? ওদের মা বাপ নেই? আমার যাওয়ার কথা ছিল ওখানে। আপনার দোষ সব। এখনই যাবো আমি, সরুন, সামনে আসবেন না একদম। ভয়ে আত্মা গলায় চলল এবার তৌসিফের। বউ যাবে? কেন যাবে? তৌসিফ থাকবে কিভাবে? পৌষ ততক্ষণে উঠে এলোমেলোভাবে রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বের হচ্ছে। টেনে টুনে বউকে নিজের কাছে নিল তৌসিফ। পৌষ পুচি মানেন সে সমান তালে রাত্রি উষ্টা দিয়েই যাচ্ছে। তৌসিফ বাসায় নেই। 2 দিন রুমবন্দি থেকে নিজেকে আসামি মনে হচ্ছে পৌষের। এই জন্য সে একদিন রাতে না খেয়ে দিয়ে দাঁড়ি করেছে তৌসিফকে। কথাবার্তাও কম বলার চেষ্টা করেছে। পৌষ অবাক হয়। মানুষটা তার কথা শোনার জন্য মরিয়া হয়ে ওঠে। পৌষও কথা পেটে রাখতে পারে না। তার কষ্ট হয়, পেট ব্যথা করে। মনে হয় হাত কাটা ফকিরের মতোই, তাই তো পটর পটর করা শুরু করে ও। তৌসিফ তখন শোনে। সে মুখ বুজে শোনে। বকর বকর করতে করতে পৌষটা কখন ঘুমিয়ে যায় তাও নিজেও জানে না। বিছানা ছাড়ল পৌষ। গা টান দিল একদিন বিড়ালের মতো। পরনে থাকা জামাটা কুঁচকে আছে। যথাসম্ভব টেনে টুনে সোজা করল ও। তৌসিফ মিয়া তাকে পাকিস্তানি স্যুট এনে দিয়েছে। কাপড় নিচের বাসায় ওগুলো না থাকায় ওগুলোই পরে দিন কাটাচ্ছে ও। সতীর এহেন আরামদায়ক পোশাক পৌষ ততটা পরতো না। পায়ের চপ্পল রাখা সামনেই পৌষ দেখল। অতপর এক শট মেরে এক পা ওঠালো কাউচের নিচে। আরেকটা তৌসিফের জিম ডাম্বেলের দিকে। ঢং দেখে সে মরে এত সুন্দর ঝকঝকা পকপকা ফ্লোর, এটা কেন চপ্পল পরে হাঁটবে ও? এমন ফ্লোরে তো আরামসে ভাত টেলেও খাওয়া যাবে। গায়ে ওড়না তুলেই পৌষ বেরিয়ে এলো। হাতে থাকা বাটারফ্লাই ব্যান্ড দিয়ে জুটি করতে করতে বের হচ্ছিল ও। খেয়াল না করতে ধাক্কা খেলো সোহার সাথে। পৌষের মুখে সরি সরি বলতে উঠতেই খ্যাক করে উঠল সোহা। মেজাজ তুঙ্গে তুলে ধমকে উঠল, দেখে হাঁটতে পারো না মেয়ে? চুপ, কোথায় থাকে তোমার? অসহ্য একদম। কোথা থেকে ধরে এনেছে এটাকে কে জানে। চলন্ত রেলগাড়ি নিয়ে এসেছে বাড়িতে। পৌষের বুকে হাত গুজে পরখ করলো সোহাকে। বাড়িতে এক প্রকার নাইটি পরে ঘুরছে সে। মুখে আবার দেখে মনে হচ্ছে গোবর লেপটে দিয়েছে। পৌষের সন্দেহ হলো নিমিষেই পুরালো। ও ভেবেই নিল তৌসিফের বাপের অবৈধ বা বৈধ সন্তানই এই সোহা। না হলে এত রূপচর্চা কিভাবে করে এই মেয়ে? দেখতে তো ফর্সাই। এখন সে কি চায় চেহারা চামড়াটাও উঠে যাক। সোহা তখনই ধমকে উঠল পুনরায়, এই মেয়ে কি বিড়বিড় করছো? অসভ্য মেয়ে। পৌষ চৌতুটা ছোট ছোট করে তাকাতেই সোহা বিব্রত হলো। পৌষ কড়া ঘন্টায় সোহার কথাগুলোর উত্তর দিল, দেখি তো হাঁটি খালা, চোখেই দেখুন, চোখেই আছে। বলে বড় বড় করে তাকিয়ে চোখ দেখালো। অতপর আফসোস করা কণ্ঠে বলল, আমাকে আবার বাড়ি থেকে ধরে না এনে বিয়ে করে এনেছে আপনার ভাই। এই যে আপনার তৌসিফ ভাই, আপনার কলিজার ভাই, গুরুতার ভাই। তো বুঝলেন তো, রেলগাড়ি না বউ এনেছে আপনার তৌসিফ ভাই। দাঁত বের করে কেলিয়ে ক্যাবলা মার্কা হাসি দিল পৌষ। এভাবে প্রস্থান ত্যাগ করলো সেখান থেকে। সোহার আগে অপমানে পুষতে লাগতেই পৌষ দরজা অব্দি গিয়ে বলে উঠল, খালাম্মা। আচমকা ডাকে সোহা তাকাতেই পৌষ একবারই দাঁত বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, মুখে কবর লাগিয়ে লাভ নেই। দেখতে একই লাগে। মাঝখান থেকে আপনার কলিজার ভাই তৌসিফ, আর আমার জানের প্রাণের প্রাণ, যার উপরে আমার জান কোরবান, সেই জামাইয়ের টাকাই বরবাদ হয়। বোঝেনি তো, স্বামীর টাকার প্রতি টান আছে একটা। পৌষ চলে গেল। সোহা হাঁ করে তাকিয়ে রইল সেখানে। কি বললো এই মেয়ে? টাকার খোটা দিল সোহাকে। এত সাহস কোথা থেকে পেল এত সাহস? মিনু এসে আপাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, আপা কি হয়েছে? সোহার ধ্যান ভাঙল। আশ্চর্য গলায় বলল, আমার চেহারায় কি বলতো? মিনু বুঝলো না, তাই বলে উঠল, জানি না আপা, ফেস প্যাক না এটা। এটা কি গোবর? মিনু ফিক করে হেসে দিল। কুটকুট করে হেসে বলল, একদম ঠিক বলেছ আপা, দেখে গোবরই মনে হয়। একদম ওই রঙের এটা। গন্ধটাও কেমন মনে হয়। রাস্তা থেকে গোবর প্যাকেট করে ওই দোকানে বিক্রি করে।
মিনুর কথা শুনে সুহা কোথায় খেই হারালো। রাগে কষ্টে প্রস্থান করলো সেখান থেকে। ওয়াশরুমে ঢুকে আগেই মুখটা ধুয়ে নিল। এই অপমান মানাই না। এত দামি অর্গানিক ফেস প্যাক। মূর্খগুলো জানে এটা দাম কত। পৌষকে ফকিন্নি বলে ডাকতেও ভুলল না সুহা। তার গা চালা করেছে। পৌষ এসেছে সোজা নিচে। তার বাড়িটার মেইন গেট দুলছে। গাড়ি ঢুকলেও বাড়িটা খোলা হয়। অন্যথায় পকেটিয়ার দিয়ে সে সকালে যাতায়াত। এদিকে মানুষের আসলেও অনুমতি ছাড়া ভেতরে ঢোকা নিষিদ্ধ। পৌষ একা একা হাঁটলো এদিক ওদিক। পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতেই দেখলো একটা নৌকা বাঁধা। শেষে সিঁড়িগুলো শাওলার জন্য পিছিল বটে, তাই তো পৌষ নামলোও না। পানিতে পড়লে রক্ষা নেই, একদম জয় বাংলা হয়ে যাবে ও। ওপরে এসে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো কিছুক্ষণ। বিশাল বড় গাছটা, সাইডের সারি সারি নারকেল গাছ। পৌষের মাথায় দুষ্টুমি চাপলো। নারকেল গাছ থেকে টাটকা নারকেল খেতে মন চাইল ওর। দারোয়ানকে বলতেই সে নাগালে বলে উঠল, এখনই দিচ্ছি ছোট মামি, আপনি ভেতরে যান, মামা দেখলে রাগ করবে। ধুর মিয়া, আপনার মামার গোষ্ঠী কিলাই আমি, আসুন আপনি, ভয় কিসের? মনে রাখবেন, ভয় পালেন তো হেরে গেলেন। ভয়কে জয় করতে হতে হয় মাউন্টেন ডিও খাবেন। দারোয়ান হতবাক, মানুষ এত বাচাল কিভাবে হয়? এও কি সম্ভব? মনে হচ্ছে কান পচিয়ে ফেলবে। দারোয়ান নারিকেল পেরে দিল, কেটেও দিল। পোষ একটার অর্ধেক খেতে খেতে বলল, ওই পিচিগুলো ওখানে কি করে? গেটের বাহিরে একদল পিচ্চি খেলা করছে, দারোয়ান জানালো। পাশের বস্তিতে থাকে এরা, ওদের বাবা মারা এখানে কাজ করে। ওই যে ছোট্টটা আমার ভাগ্নে। পোষ যেন হাতে চাঁদ পেল, ঝট করে বলল, ওদের ডাকুন ভেতরে। দারোয়ান সাথে সাথে না করলো, জানালো, বড় মামা রেগে যাবেন। আরে ধুর মিয়া, সরুন দেখি আমি আনছি। বলে পোষ নিজে ওদের ডাকলো, এই পিছিরা এখানে আয়। ডাক শুনতেই হৈ হৈ করে উঠল সবগুলো ভেতর থেকে। মিনিট 5 যেতেই এরা হাউকাউ শুরু করে দিল। ওদের খেলাধুলা শুরু হয়ে গেল ততক্ষণে। পৌষ যেন বিয়ের পর এতদিনে মন খুলে খেলায় মনোযোগ দিল। কখন যে বিকেল কাটালো টেরই পেল না। এক প্রকার তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো তৌসিফ। পৌষের রিপোর্টগুলো হাতে ওর। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তৌসিফের কল এলো, কিন্তু ধরল না তৌসিফ। আগে বউটাকে দরকার তার। নিজের ফ্ল্যাটে ঢুকেই দেখলো শুনশান নীরবতা। রুমে যেতেই ভ্রু কুচকাল। এদিক ওদিকে তাকিয়ে দেখলো, ডাকলো, পৌষ ডাক। না, উত্তর এলো না। পকেট থেকে মানিব্যাগ ফোন বের করে বেডে ছুড়ে দিল তৌসিফ। হাত করে খুলতে খুলতে ওয়াশরুমের দরজায় নক করলো। না নেই। বের হয়েও ডাকলো, হানি কোথায় তুমি? উত্তর না আসতে তৌসিফ এবার চিন্তায় পড়লো। জোরে বুয়াকে ডাকতেই তারা দৌড় দিল। তৌসিফ জিজ্ঞেস করলো পৌষের কথা। বুয়ারা জানালো বিকেলে পৌষ রুমেই ছিল। তৌসিফ ভয়ঙ্করভাবে রেগে ধমক দিল, রুমে থাকলে নেই কেন? কোথায় ও? ভয়ে কাঁপছে সকলে। তখনই ফোন এলো রুমে। দৌড়ে গিয়ে দেখলো তৌসিফ কল করেছে। না, ধরলো না। ও পাশ থেকে তৌফিক গড়া গলায় বলে উঠল, বাড়িটাকে কি এতিমখানা বানিয়েছ তুমি? একে তো এতিম নাজায়েজের মেয়ে বিয়ে করে আনলে, সেই মেয়ে নিয়ে যত কাহিনী। ওই মেয়ে এখন রাস্তাঘাট থেকে মানুষ তুলে বাড়িতে ঢোকাচ্ছে। তামাশা করেছে ওই মেয়ে, একে সামলাও না হলে। কল কেটে দিল তৌসিফ। দৌড়ে নামলো বাসা থেকে। বাড়ির পেছনে যেতে নিলেই দেখলো ঘাট পাড়ে এত এত বাচ্চা নিয়ে খেলছে পৌষ। দৃশ্যটা কিন্তু সুন্দর, অথচ ওই মুহূর্তটাকে তৌসিফের কাছে তার সুন্দর লাগলো না। গটগট পা ফেলে সকলের সামনে দিয়ে গিয়ে পৌষের হাত টেনে ধরল ও। চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফকে দেখেই মুখে হাসি উঠে পড়ল। আপনি? তৌসিফ তখন ভিন্ন ধ্যানে। পৌষের হাত টেনে ধরলে পড়ল, ভেতরে চলো। আরে খেলছি তো, দেখুন ওরা মালা গেঁথে দিল আমায়। চলো বলছি। বেশ রেকে মেকে বলল তৌসিফ। পৌষ পাত্তা দিল না। উঠায় দাঁড়িয়ে থাকতেই তৌসিফ এবার সজোরে ধমকে উঠল, সোজা ভেতরে চলো পৌষরা, তোমার পা বেড়ে গিয়েছে। বাচ্চাগুলো ভয়ে সিটিয়ে গেল, তা দেখে পৌষের নাক ফুলালো। ইজ্জত রইল না। দারোয়ান তাকিয়ে আছে ভয়ে ভয়ে। পৌষ মুখ খুলে কিছু বলতে নিলেই তৌসিফ বাচ্চাগুলোকে ধমকে উঠল। সবগুলো ছুটে পালালো। সবচেয়ে ছোটটা উষ্টা খেতে পড়তেই পৌষ নিজ হাত বাড়িয়ে নিল জোর করে। বাচ্চাটাকে কোলে তুলে নিল মাটি থেকে। তৌসিফ চিৎকার করে দারোয়ানকে ডাকতেই সে দৌড়ে এলো। তৌসিফ পৌষের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দারোয়ানকে দিয়ে বলল, ওর বাসায় দিয়ে এসো। এক পল অপেক্ষা না করে পৌষকে টেনে তুলে নিল তৌসিফ। টলমল চোখে পৌষ। রাগ করল না। রুমে এনে একদম দরজা আটকে দিল তৌসিফ। পৌষ মুখ খুলতে নিলেই ধমকালো তৌসিফ, ঘাটে কি তোমার? কথা বলো, কি ওখানে? সময় দেখেছ? এই মেয়ে, সময় দেখেছ? তোমার না শরীর খারাপ? আর যদি দেখেছি। কড়া কথা কেড়ে রেখে পৌষ বলে উঠল, কি করবেন আপনি? মুখ চেপে ধরল আচমকা তৌসিফ। চোয়ালে চাপ দিতেই পৌষ থমকে গেল। টলমল চোখে পানি পড়ল। দাঁতে দাঁত চেপে তৌসিফ বলে উঠল, না মানে না, কি বলেছি বুঝেছ? আবার রাগ দেখতে যেও না পৌষটা, ভয়ঙ্কর খারাপ হবে। কথা শুনবে, বাধ্য তুমি আমাকে শোনাতে। আর বাইরে যাবে না।
বেশি বার পারলে একদম ঘরের বাইরে পা রাখা নিষিদ্ধ করে দেব। অ্যান্ড ইউ নো আই ক্যান ডু দিস। কথাগুলো বলে তৌসিফ ছাড়লো ওকে। দুপা পিছালো পোষ। লোক গেল 2-3টা। তৌসিফ তখন ওয়াশরুমে ঢুকলো। পোষ ওখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ভাবলো কিছু। ছোট বাচ্চাটা মাটিতে পড়ে গেল দৌড় দিতে গিয়ে। একদম ইনিমিনির সমান বাবুটা কত সুন্দর খেললো। সবগুলো মিলে পোষকে কি সুন্দর মালা কেটে দিল। তৌসিফ কিনা ওদেরই ধমক দিল। মায়াও হলো না। বড় লোকেরা কি এমনই হয়? গরিব পছন্দ না ওদের, এদের কথাই শুনতে হয়। পৌষকে সে আজ বলেই দিয়েছে। পৌষ তার কথা শুনতে বাধ্য। কেন হবে না? মাগনা খাওয়া থেকে শুরু করে পড়াশোনা, পায়ের উপরে পা তুলে থাকা, কোনো কাজ নেই। সারাক্ষণ চাপা নড়ানো, এত দামি দামি পোশাক সবই তো তার দেওয়া। বিনিময়ে তো তারই গোলামি করতে হবে পৌষের। এটাতে ভুল নেই। নিজে কষ্ট বলতে আর কত তর্ক করবে ও, আর কত অস্বীকার করবে সে এদিন। তার বাবা নেই, মা নেই। মা বাবা ছাড়া একজন মানুষটি কতটা অসহায় তা পৌষ বাদে কেউই জানে। বাঁচল তো পৌষ ছোট থেকেই। মনে কথা চেপে রাখে না, যা মুখে আছে তাই বলে দেয়। এই সাদা মনটাতে কাঁথা নেই তার। আচমকাই পৌষ ভাবল তৌসিফ ভুল না। তার কি তাই সে পৌষকে পালছে? পৌষই বা কেন মাগনা থেকেছে? বুয়ার যেমন টাকার বিনিময়ে কাজ করেছে, সেভাবে পৌষও বাধ্য, শুধু কাজগুলো ভিন্ন। চোখ মুছে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল পৌষ। খট করে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হলো তৌসিফ। পৌষ তখনই ঠায় শুয়ে আছে। তার চিন্তা জুড়ে হঠাৎই ঘৃণ্য কিছু। তৌসিফ ঠান্ডা মাথায় বউকে দেখল। তার আচরণ ভুল নেই। কেন সে তৌসিফের কথা শোনে না? কেন বোঝে না তৌসিফের ভয়? কত করে বলেছে সন্ধ্যার সময় খাটে না যেতে। তার ফুপির মৃত্যু সেখানেই হয়েছিল। লোকমুখে শোনা কথা হোক বা ভিন্ন কিছু, তৌসিফ পৌষকে নিয়ে সচেতন। পা টিপে বউয়ের কাছে এলো ও। পিঠে হাত রাখতেই পৌষ ঘুরে তাকালো। গাল দুটো লাল হয়ে আছে। আলতো হাতে বোলালো তৌসিফ। ছোট্ট করে বলল, সরি, এতটা লেগে যাবে বুঝিনি হানি। পৌষ চুপ রইল। তৌসিফ ওর মুখটা ধরে বরাবরের মতো থুতনিতে চুমু দিয়ে বলল, সরি তো আমার তোতা পাখি। গালে দুটো চুমু দিয়ে বলল, পুকুরে যেতে না করেছিলাম না হানি। বাচ্চাটার কি দোষ? কখন বলেছি ওদের দোষ? ধমক দিলেন যে বাচ্চাটা পড়ে গেল। বেশি ভাবছ। আমার মতো এতিম সে। এতিমরা বেশি ভাবে। ওহো পৌষরাত, কি বোঝাবো তোমাকে আমি? বলে জড়িয়ে ধরল ওকে। পৌষ চুপ রইল। তৌসিফ জানালো, তোমার রিপোর্ট দেখে চিন্তায় ছিলাম হানি। স্বাস্থ্য ঠিক নেই তোমার। চিন্তায় মরে যাচ্ছিলাম। বাসায় এসে দেখি তুমি নেই। কেমন লাগে বলো? বড় ভাই ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলল। তার মধ্যে বুয়ারা সঠিক খবর দিতে পারল না। রাগ হওয়া কি স্বাভাবিক না? জি। পৌষের এই ঠান্ডা শব্দ হজম করা কষ্টসাধ্য। বুকটা যেন ছটফট করে ওঠে। তৌসিফ অস্থির হয়ে বলে উঠল, প্লিজ হানি, ডোন্ট ডু দিস টু মি। বি নর্মাল টু মি। সুহাকে বের করে দিন। দেব। আচ্ছা। পৌষকে তখনও বুকে চাপায় তৌসিফ, অথচ মেয়েটা শক্ত হয়ে আছে। তার চোখের পানিতে পৌষের বুক ভিজেছে। তৌসিফ ওকে ছাড়ল। ঠোঁটে চুমু দিয়েই বলল, কথা বলো না হানি। তৌসিফকে অবাক করে দিয়ে নিজের পরনে থাকা কামিজটা খুলে নিল ও। তৌসিফ হঠাৎ অবাক কাণ্ডে। পৌষ মাথা নিচু করে সহজ সরল গলায় বলে উঠল, ইউ ক্যান। আমি বাধা দেব না, কাঁদবো না, সত্যি বলছি। লাস্যময়ী নারী দেহ যাকে খুব করে চায় তৌসিফ। বছরের পর বছর পড়ে পড়ে আঙ্গার ওর যৌবন। এহেন সময় পৌষের করা এহেন কাণ্ড ঠিক মাথায় গড়াবে জল। কোথায় গড়াবে? স্রোতে ভেসে কোথায় যাবে? তৌসিফ নাকি এখানে ডুবে মরবে পৌষের মাঝে? রোম জুড়ে একদমই নিরাপত্তায় আচ্ছন্ন একটা পরিবেশ। মৃত হলদেটে আলোয় জলজল করেছে পৌষের মুখটা। আর তাতেই অনিমেষে তাকিয়ে আছে তৌসিফ। জানালা পাক গলিয়ে সুরসুর করে বাতাস বইছে। বাইরের মিষ্টি মিষ্টি একটা ভাব, অথচ বিকেল অব্দি ছিল মিষ্টি রোদের ঝলক। বাইরে পরিবেশ ঠান্ডা হলেও ভেতরে খুবই উত্তপ্ত। তৌসিফ প্রায় 5 মিনিট সময় লাগালো পৌষকে দেখতে। লজ্জায় ডুবে মরা পাখি পৌষের, অথচ তাও ঠায় বসে আছে। তার রূপের আগুনে হাতছানি দিয়ে ডাকছে তৌসিফকে। ভাবা যায় তৌসিফকে, এক তাগড়া জোয়ান সপুরুষকে সে এভাবে ডাকছে। সে কি জানে এই মুহূর্তে তৌসিফ তাকে কি করতে পারে? ঠিক কতটা সহ্য করার ক্ষমতা আছে তার? তৌসিফ ওর দিকে তাকিয়ে ভাবল। নজর না সরিয়ে নিজের পরনে থাকা টি শার্টটা একটানে খুলে নিল। অবহেলায় তা গিয়ে পড়ল ফ্লোরে। তৌসিফ কিন্তু নজর হাঁটালো না। এদিকে পৌষে মৌন। তৌসিফ চালাক পুরুষ, চতুরতা দিয়েই আজ এত দূর সে। হাত বাড়াতেই নিজের কম্পনমান হাতটা ওর দিকে দিল পৌষ। তৌসিফ না তাকিয়ে শক্ত করে ধরল। তাকানোর সময় কই। তার নজর তো এই 20 বছর বয়সী নারীর পানে, যে তার পাগল করা রূপে জলসাতে চাইছে তৌসিফকে। আচমকায় পৌষকে নিজের দিকে টেনে নিল ও। এক কদম নিজের কোলের ওপরে তুলে 2 গাল চেপে ধরল নিজের 2 হাতে। মুখ তুলে পৌষ আর তাকে অবলক দেখে তৌসিফ বাঁকা হেসে মুখ এগিয়ে নিতেই পৌষ চোখ বুঝে ফেলল। চুমু বলল ঠিক, কিন্তু থুতনিতে। এই চুমুতে যেন পৌষ পাগল হয় বেশি। তৌসিফ সরেনি।
সে সরবেও না। লাগাতার থুতনিতে একের পর এক ওষ্ঠের ছোঁয়া, অতপর হঠাৎই মাথায় আহ শব্দ করে পোষ। না চাইতেও চোখ গলিয়ে পানি বেরোলো তার। থুতনিতে কামড়ে ধরেছে তৌসিফ। তার সূক্ষ্মতার এহেন কামড়ে পৌষের যান যায় যায় অবস্থা, অথচ সে থামাচ্ছে না। তার মাথায় জেদ এখন একটাই, সে বিনিময়ে থাকবে এখানে, মাংনা না। তৌসিফ অবাকই হচ্ছে, পৌষ থামাচ্ছে না কেন তাকে। তাই তো আবার জোরে কামড়ে দিল। মুখে শব্দ করে চাদর খামচে ধরে পৌষ। ওর মনে হচ্ছে থুতনি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তৌসিফ নিজে ছেড়ে দিল। পৌষের পিঠে হাত দিয়ে একদম নিজের কাছে নিয়ে গালে গাল মিশিয়ে নেশাময় গলায় পড়ল, হানি ক্যান আই হ্যাভ মোর? অনুমতিপত্র স্বাক্ষরে পৌষের সাথে মুখে ও স্বীকারোক্তি কোথায় যাবে তৌসিফ। মন তো চাইছে নিজে নিজে সমাধি দিতে, এত বছরের যতনা এখানেই পৌষের মাঝে বিলিয়ে দিতে মন চাইল তার। না পেরে হুট করে উষ্ঠে আঘাত হানল ও। পৌষ তখন খেয়ে হারাচ্ছে, কারণ ওর পিঠ জুড়ে তখন তৌসিফের হাতের বিচরণ। তৌসিফের মতো পুরুষকে পৌষের হার মানাতে হলো আরও বেশি শিক্ষার দরকার, কারণ তৌসিফই তাকে ছক্কা মেরে বসা এনে ফেলেছে। উষ্ঠ ছেড়ে গলায় কিছুক্ষণ উপরিত হলো। পৌষ তখন দুই হাত পাড়িয়ে তৌসিফকে ধরল, ঠিক তখনই চরম মুহূর্তে তাকে ছেড়ে দিল তৌসিফ। পৌষ তখন বৈঠাহীন এক নৌকা, কোথায় যাবে তার জানা নেই। তৌসিফকে ও নিজে আটকাতে চাইল, কিন্তু পারল না। এত বড় মানুষটাকে ও বাগে আনতে পারল না। নারীতে সব পারে, পুরুষ নারীর কাছে বাধা এই দিক দিয়ে তাহলে কেন পৌষ পারল না? রাগে দুঃখে কান্না আসছে ওর। হঠাৎই পেটে খামচে ধরে তৌসিফ। পৌষের মনে হলো নখ দাবিয়ে দিয়েছে সেখানে তৌসিফ। ওর উপরে উঠে শুয়ে কাঁধে চুমু খেয়ে ফিসফিস করে তৌসিফ জিজ্ঞেস করলো, ইউ নিড মোর হানি? কান্না আটকালো পৌষ। পেটে হাত দিতে চাইলেও পারল না। তৌসিফ আরও এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিল, এক চুমু খেলো লতিতে, অতপর সেখানেও কামড়ে দিল। নরম জায়গায় কামড় খেয়ে পৌষ না পেরে কেঁদে দিল। ভীষণ চলছে সেখানে, দম আটকে আসছে যেন। তৌসিফ একদম সরে গেল। কান ধরে উঠে বসল পৌষ। সত্যি কানে জোরে কামড় দিয়েছে তৌসিফ। পৌষের মনে হলো রক্ত বের হচ্ছে সেখান থেকে। তৌসিফ সরে বসার ওর থেকে দম ফেলে তৌসিফ বলে উঠল, বলেছিলে কাটবে না। পৌষ নিজে মুখ চেপে ধরল, হিচকে উঠে গিয়েছে ওর। কোনো মতো বলে উঠল, ভুলে কেঁদেছি, আর হবে না, আসুন আপনি। হানি, এভাবে তো হচ্ছে না। কি করবো আমি? আমার সামনে এসো। উঠে তৌসিফের সামনে এগিয়ে দাঁড়ালো। কান চেপে দাঁড়িয়ে আছে পৌষ। তৌসিফ পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, কান ছেড়ে দাঁড়াও। পৌষ তাই করলো। অল্প হেসে তৌসিফ বলল, যা দেখাচ্ছ এর থেকেও বেশি 2 দিন আগে দেখেছি। পৌষ নিজের দিকে তাকালো। ওর পরনে শুধু হাতে কাটা পেট পর্যন্ত ইনার। পৌষ প্রশ্ন করলো, খুলবো? তৌসিফ চোখ দুটো তাকালো। আচমকাই বলে উঠল, আজকে যা বলবো সবই করবে? আজ না, সারা জীবন শুনবো। ভ্রু কুচকালো তৌসিফ। পৌষের মনে কি চলছে তা বুঝেছে না ও। হঠাৎই বলল, যা কষ্ট দিলাম তার থেকেও অনেক দেব। আচ্ছা। রাগে জোয়াল শক্ত হয়ে আসে তৌসিফের। এই মেয়ে কাকে তেজ দেখায়? তৌসিফকে? ওকে জানে তৌসিফ কি করবে? হঠাৎই পরিবর্তনের কারণটাই বা কি? তৌসিফ তো বলল, কেন তখন রাগ করলো? তবুও এই আচরণটা কেন দেখাতে হচ্ছে ওকে? আঙুলের ইশারায় ডাকতেই পৌষ কাছে এলো। ওর হাত ধরে প্রায় ছুঁড়ে মারল তৌসিফ বিছানায়। মুখের ওপরে পড়ল তৌসিফ। পৌষ কান্না করতে গিয়েও কাঁদল না। আচমকায় ওকে সুযোগ না দিয়ে তৌসিফ হামলে পড়ল ওর উপরে। তৌসিফ পৌষের কালে আদরের সহিত চুমু দিয়ে বলল, এবার বলো কি হয়েছে? কিছু হয়নি। রাকুটা চৌহানি, যা বলবেন সব করব। ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম, তাই আজ কাছে টেনেছি। ওহো পৌষরাগ, হঠাৎ কি হয়েছে বলো আমাকে। তখনকার আচরণের কারণ তো বললামই। কিছু হয়নি, সত্যি বলছি। পৌষকে এবার নিজের বুকে চড়ালো তৌসিফ। এতক্ষণে ওর বুকে উপরে উঠেছিল। তখন ওভাবে ঝাঁপিয়ে পড়তে মেয়েটা ভরকে গিয়েছিল, তাই তো মাথায় হাত বুলিয়ে শান্ত করলো। তৌসিফ শুরুতেই বুঝেছিল পৌষের মতো মেয়ে মুখ ফুটে তৌসিফকে ডাকার নয়। তৌসিফের বুকেই রইল পৌষ। তৌসিফ ছাড়বার পাত্র নয়, তাই তো মাথায় চুমু দিয়ে আদরে গলায় ডাকলো, আমার তোতা পাখি। এমন করছো কেন হানি? কেমন করছি আমি? আজ থেকে যা বলবেন তাই করব। বউরা যেমন কাজের বিনিময়ে টাকা পায়, তেমনি আমাকে খাওয়ানো পড়ানো এত বিলাসিতা দেওয়ার বিনিময়ে আপনার শয্যাশায়ী হব আমি। যা বলবেন তাই করব। মাংনা আর কত অন্যের ঘাড়ে বসে খাবো? আপনি তো বললেন আমি বাধ্য আপনার কথা শুনতে। কেউ কাউকে মাংনা রাখে না। আমার বাবার বাড়ি থাকতাম আমি, অথচ দেখুন চাচারা রাখলো না আমাকে। পেলেছে এই খোটা দিয়ে বিদায় করলো আমাকে। বাবা মা থাকলে হতো না এটা। আসলে আমার মতো এদিনদের এত মুখ চালানো উচিত না, এটা চাচির বোনও বলতো। কিন্তু কি করব, ছোট থেকে মুখ চলে বেশি। এদিন তো তাই শাসনের অভাবেই বিগ্রানই রয়ে গেলাম। বেশ ঠান্ডা গলায় কথাগুলো বলল পৌষ, অথচ
তীরের বর্ষার গিয়ে বিঁধল তৌসিফের বুকে। বুয়াদের সাথে পোষ তুলনা দিল নিজেকে। নিজেকে কোন পর্যায়ে দাঁড় করালো ও? বিনিময়ে নাকি নিজের দেহ দেবেও তৌসিফকে। সেই হিসাবে পোষ দাঁড়ালো কোথায়? ওকে আদৌ বুঝলো নিজে কোন কাঠগড়ায় দাঁড় করিয়েছে ও? তৌসিফ খেয়াল করলো ওর বুকে নরম ঠোঁটের স্পর্শ। চোখ বুঝে নিল তৌসিফ। তার এই বুকটাতে জীবনে দুটো নারীকে অধিকার দিয়েছিল ও। এখন যুক্ত হলো পৌষরাত। মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। অন্যদিকে মাঝ রাস্তায় পিয়াসী। সেও বহু বছর আগে এভাবেই তৌসিফের বুকে চুমু দিত। যখনই নতুন কোনো গোল্ডের কিছু দেখত তখনই এই আদর পেত তৌসিফ। অথচ আজ তার নারী আর পরিস্থিতি ভিন্ন। পৌষের মাথায় হাত দিয়ে মোলায়েম গলায় পড়ল, আর কত নিজেকে নিচে নামাবে পৌষরাত? এবার থেমে যাও হানি। পৌষ থেমে গেল। ও এখনও বুকেই আছে। তৌসিফ ওকে বুকে রেখে অলস গলায় পড়ল, সেদিন রাতে যখন কাঁদলে অসহায়ভাবে তখনই জানিয়েছিলাম মনের কথা তোমাকে। জানি না তোমার মনে কি আছে কি নেই, কিন্তু আজ কি বলে পৌষরাত? নিজেকে বিক্রি করতে চাইছো তুমি আমার কাছে? বিনিময়ে তোমাকে দিবে? বিনিময়ে তো দেহ পাওয়া হয় হানি, মানুষটা। আমি তো মানুষ চেয়েছিলাম। নিজেকে এত ছোট কেন বা? আমি ছোটই। এই দিলে এমনই হয়। তাদের ওপরে সবাই শুধু রোগ ছাড়ে, ব্যাস। মায়া দেখানো ছেড়ে দিন আমাকে, চিন্তা নেই কিন্তু। লাত্তি উষ্টা খেয়েও ছেড়ে যাব না, এখানেই থাকবো। এত শোক ছেড়ে তো পাগলও যাবে না। তৌসিফ এক দফায় ঠিক রইল না। পৌষকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে গেল ও। এই পৌষরা, তুমি এমন বলেছ কেন? আর কিভাবে বোঝাবো তোমাকে? মাপ চাইছি তো, সহজ হও আমার সাথে। এভাবে কথা বলো না প্লিজ। আমি সহ্য করতে পারছি না পৌষরা। তুমি ছাড়া আর কেউ নেই হানি। তুমি যদি বলো ওয়াদা করব, আমি আজীবন স্বামীর অধিকার ফলাবো না। আমি নারী ছাড়া থাকতে পারি পৌষরাত। অনেক বছর থেকেছি, বছরের পর বছর পার করেছি এই এক বিছানায়। চাইলে কত শয্যাশায়ী হাজির, কিন্তু কখনো কাউকে চাইনি। এই প্রথম তোমাকে চেয়েছিলাম, তোমাকে ছোট করতে চাইনি। প্লিজ পৌষরাত, ডোন্ট ডু দিস টু মি। পৌষ নীরবে রইতেই অস্থিরতা বাড়ল তৌসিফের। জেদ করো, জেদ দেখাও আমাকে হানি। আমি সব সয়ে নিব, কিন্তু এই নীরবতা না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া চলে না আমার? প্লিজ না পৌষরাত, আমাকে এতটা অসহায় অসহায় করে তুলো না। নিজেকে ছোট করে আমাকে কষ্ট দিও না। আমি কাছে টানবো না আর। হু হু করে ওর বুকে কেঁদে উঠল পৌষরাত। কাঁদতে কাঁদতেই তৌসিফের পিঠে কিলকুশি মারতে মারতে বলতে লাগলো, বজ্জাত লোক, খারাপ পুরুষ। কেন তখন বলেছিলেন? গাল চেপে ধরেছিলেন। আমি কষ্ট পাইনি? কি ভেবেছেন আমার কেউ নেই? ছাড়ুন আমাকে। এখন কেন বুকে ধরেন? এই বুকে কামড়ে দেবো একদম, তখন বুঝবেন কেমন লাগে। উদাম বুকে এই সন্ধ্যা রাতে বউ নিয়ে অসহায় অবস্থা কাটালো তৌসিফ। মেয়েটার আয়োডিন ডিফারেন্সিয়েল এমনিতেই দুর্বল, তার মধ্যে খায় যত উল্টা পাল্টে। তৌসিফ তো রিপোর্ট দেখেই তখন পাগল হয়ে ছুটে এলো। ওই বাচ্চাগুলোকে ও নিজে স্কুলে পড়ায়, কখনো এতিম বলে ছোট্ট চোখে করে দেখেনি। অথচ আজ বইয়ের চোখে কি ইজ্জতটাই না হয়ে গেল। আফসোস হয়, বড়ই আফসোস হয় ওর। নাক টেনে টেনে পৌষ ডাকলো, এই শুনছেন? ধরা করে লাফিয়ে উঠল তৌসিফের বুক। এত রসের ডাক, না জানি কোন মাথায় বাঁশ পাঠানো আবদার এখন করে বসে। এমন এক মুহূর্তেই যে তৌসিফকে রাস্তায় আন্ডায় ওহার পরে নাচাতে পারলে তৌসিফ তাই করবে এখন। কি মুশকিল, কি মুশকিল! এ তো মহা ঝামেলা। পৌষ ওর বুকের লোম টেনে দিতে আউজ করে উঠল তৌসিফ। পৌষ লোম টেনে ধরেই বলল, একটা দাবি ছিল। বলেই ছাড়লো। তৌসিফ বুকে হাত তুলে বলল, আপাতত বাঙালি এটা ছাড়া কিছুই বোঝে না। বলো কি দাবি আমার তোতা পাখির? সোহাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। হানি, এটা শুনবেন না? বিয়ের কথা এগিয়ে রাখবো। আজ আমাকে অপমান করেছে ও, কাল কথা বলবো। আদরে আহ্লাদি পৌষ একটু আদরেই গলে পানি পানি। তাই তো অতি হয়ে বলল, কথা শুনবেন একটা? শুনবো মানে? তুমি যদি এখন আমাকে হুক্কা হুয়া ডাকতে বলো, আমি তাই করবো হানি। পৌষ কথা কথা কণ্ঠে ডাকলো, কাল বাসায় যাব। কি না, একদমই না, আমি থাকতে পারবো না। ও মামাতো ভাই, যায় না প্লিজ। চারিদিকে ফুরফুরে বাতাস, আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে। আবার হুটহাট করে মেঘ সরে সেটাই জায়গা নিচ্ছে সূর্যের আলো। পর্দার ফাঁকফোকর দিয়ে মৃদু আলোক ছোটা এসে হানা দিল পৌষের চোখে মুখে। ঘুমের বাছেই বিরক্তি হয়ে তৌসিফকে বুকে আরেকটু লেগে নাক গুছে ঘুমালো পৌষ। একে বাহিরে ঠান্ডা বাতাস, তার মধ্যে সারা রাতে রুমে এসি চলে। তৌসিফ ও ঠান্ডায় বইয়ের উষ্ণতা পেয়ে ওকে চেপে ধরল নিচের বুকে। গভীর উষ্ণ আলিঙ্গনে আতপুল্য এক পরিবেশ সৃষ্টি হলো। ভোর কেটেছে অল্প। তৌসিফের টাইমলি ঘুম ভাঙল। চোখ খুলে ধীরে ধীরে তখনই খেয়াল হলো সে কাউকে নিজের মাঝে নিয়ে আছে। অধরে কোণে ঘেসে তখন হাসির ঝিলিক। তৌসিফ একটু চোখে চুমু দিলে পৌষের মাথায়। এত আদরে শান্ত, অথচ একে সোজা করে দেখো চিৎপটাং করে রেখে দেবে। আর একটু বুকে নিয়ে কপালে তার 4-5টা চুমু দিল তৌসিফ। মেয়েটা তার এক অন্যতম ভালোবাসা।
তার প্রতি দিনকে দিন তৌসিফ শুধু দুর্বল হচ্ছে। এতদিন তার কোনো দুর্বলতা ছিল না, এখন যেন তৌসিফের ভয়টাও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়িক কর্মক্ষেত্রে ভালো শত্রুর আক্রমণের শিকার হয় সে। হায়না দৃষ্টি আকর্ষণ করা ভালোই আয়ত্তে তার। সামনে যে হুজুর বলা মানুষগুলোই পেছনে ছুরি হাতে দেয়, সুযোগ বুঝে কোপ কোপ মারিবে তারা। উঠতে মন চায় না তৌসিফের। এত সুন্দর বউ রেখে কারি বা ভালো লাগবে উঠতে। কিন্তু সমস্যা একটাই, তার এক রান দিতেই হবে। জিমে না গেলে তার ফিটনেস ঠিক থাকবে না। সে আরেক মহাকাব্য। উঠে যত্ন করে পৌষকে গুছিয়ে রাখলো তৌসিফ। গলা অব্দি কম্বল দিয়ে ঢেকে এসি অফ করে নিজে ফ্রেশ হয়ে জিম স্যুট পরে নিল। ফোনটা পকেটে পরে অতি বিড়াল পায়ে সে রুম ত্যাগ করলো, পাছে যদি বউটা উঠে যায়। তৌসিফ যাওয়ার ঘন্টাখানেক পরেই ঘুম ভাঙে পৌষের। আর মোড়া ভেঙে উঠে পাশে হাতাতেই দেখে খালি। এটাই হয়, ঘুম থেকে উঠে জামাই মেলে না কাছে। কোথায় সকাল সকাল জামাইকে আদর সোহাগ দিয়ে তুলবে তা না, ব্যাটা আগেই ভেগে যায়। কি হইবে সেই পেটানো শরীরটা দিয়ে যদি তার বউকে সকালে সময় না দিস। পৌষ মুখ কোমরা করে বিছানা থেকে উঠল। রুমের সব পর্দা খুলে গেল ওয়াশরুমে। লাইট অন করে আয়নায় নিজেকে দেখে হেসে ফেলল ও। এই লাইট নিয়ে তো কম কারণেই করা হলো না। সাদা লাইট লাগিয়েছে পৌষ। তৌসিফ মানুষটা খারাপ না, তবে পৌষের ওকে গিরগিটি মনে হয়। সে রং বদলায় হুটহাট। পৌষকে প্রচণ্ড আঘাতও দেবে, আবার ভালোবাসাও ভরে রাখবে। ব্রাশ করতে করতে পৌষ নিজেকে আয়নায় দেখল, অতঃপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিল। সামনে কাচের সেলফগুলোতে সারি সারি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। একটা খুলে ঘ্রাণ নিল পৌষ। মনে হলো একটু চোখে দেখতে। এত সুন্দর একটা ঘ্রাণ লোক বুঝি সামলানো চাই। একটু মুখে নিয়ে দিয়ে ওয়াক ওয়াক করে কুলি করে দিল। ঘ্রাণটা ভালো, কিন্তু স্বাদ না। মুখ মুছে বেরিয়ে গেল পৌষ। নাস্তা নিজ হাতে বানাতে তার ভালো লাগে, তাই সোজা কিচেনে ঢুকলো। সুজি দিয়ে শুরুতেই হালুয়া বানাই পৌষ। যদিও জানা নেই তৌসিফ আদৌ পছন্দ করে কিনা, তবু আজ হালুয়া বানালো ও। ব্যস্ত হাতে রুটি বানিয়ে দিতে বুয়া ভেজে ভেজে তুলল। তৌসিফ ফিরেছে 10 মিনিট হলো। এখনই গোসল করে সে টেবিলে আসবে। ভিজিয়ে রাখা পেস্তা কাজু আর চীনাবাদামগুলো কেটে নিল পৌষ। হালুয়াতে চিড়িয়ে চিটে নাড়া দিতে ঘ্রাণে মোমো করে উঠল চারিপাশ। তৌসিফ রুম থেকেই ডাকলো, হানি। পৌষও কিচেন থেকে উত্তর দিল, কি? তৌসিফ কথাটা না বলে বেরিয়ে এলো। সবে গোসল করেছে সে, আপাতত একটা শীত মাস্ক লাগানো মুখে। পৌষ হঠাৎই পেছনে করে তৌসিফকে দেখেই গগন বিদারে চিৎকার দিয়ে উঠল। চোখ বড় বড় করে ওর মুখ চেপে ধরে তৌসিফ। বুয়াসহ বাকিদের দেখে অভ্যাস। পৌষ হঠাৎ থেকে চমকিয়েছে ভালোই। কে জানে দিনদাহারে রূপের সাগর দরিয়া সে যে ঘুরে তৌসিফ। পৌষ ঝাটকা মেরে হাত ছড়ালো ওর মুখ থেকে। হাতের খুন্তি উঁচু করে বলল, কি চাই তোমাকে? কাজ করছি দেখলাম তো, যান এখন। মেয়েদের হার মানাবেন আপনি? বুয়ার সামনে অথচ তৌসিফের ধার নেই। সে পৌষের গালে হাতে উল্টো পেট ছুঁয়ে দিয়ে বলল, তোমার জন্যই তো। ঝটকা মেরে পুনরায় হাত ছড়ালো পৌষ। মুখ ভিঙিয়ে বলল, জানা আছে বাবু মশাই, আপনি আজকে না পুরাতন বৈরাগী। তৌসিফ পৌষের গাল দুটো টেনে দিয়ে চলে গেল। মাস্ক তুলে ফেসটা একটু ম্যাসাজ করলো, অতপর মুখ দিয়ে সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার দিল। এতেও কিন্তু শেষ নয়, সানস্ক্রিন লাগিয়ে বের হলো রুম থেকে। চেহারায় তখন তার আফটার জিম গ্লো। পৌষ টেবিলে বসে গরম গরম রুটি আর হালুয়া রাখতেই তৌসিফকে খেয়াল করলো। চেহারা একদম চিকচিক করছে যেন। এতটা গ্লো কোথা থেকে এলো? মন চাইলো গাল দুটো ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলালো না। যদি ছ্যাবলা ভাবে। তৌসিফের সামনে বুয়া ডিম সহ এক এক পদের ভাজি রেখে গেল। সোহাও এসে বসলো। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হালুয়া দেই? সোহা ফোরন কেটে বলে উঠল, এসব কি? কথা শেষ করার আগেই পৌষকে একদম আগ্রহ করে তৌসিফকে বলল, দিব, খাবেন? তৌসিফ গাঢ় হাসলো, প্লেটে বাড়ি দিয়ে বলল, অনেক বছর খায় না হালুয়া, আগে মা বানাতো। পৌষ হাসি মুখে তুলে দিল রুটি দিতেই। একটা রুটি হালুয়া দিয়ে খেলো পৌষ। তৌসিফ ওর প্লেটে ডিম দিয়ে বলল, কোনো বাহানা না হানি, খেয়ে নাও। মুখ লটকালেও পৌষ ডিম খেলো। রোজ তাকে ধরে ডিম খাওয়াবে তৌসিফ। পৌষ আজ তর্ক না করে খেয়ে উঠল। তৌসিফ রুমে যেতেই পৌষ কাছে বুয়াকে শুনিয়ে বলল, খালা শীঘ্রই বিয়ে খাবে। বুয়া না বুঝে বলল, কার? কার আবার? আপনাদের মিনুর আবার। সোয়া হঠাৎই দাঁড়িয়ে গেল। তার মানে বিয়ে? তৌসিফ কি এই ভার্সিটির লেকচারারের সাথে তার সত্যিই বিয়ে দেবে? কফি হাতে রুমে ঢুকে তৌসিফের হাতে 1 কাপ দিয়ে নিজে চা বানিয়ে বারান্দায় চলে গেল পৌষ। তার ভালো লাগে জায়গাটা। তৌসিফও পিছু পিছু চলে এসেছে এখানে। পৌষ তখন রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘাটের পাশেই রাস্তা, একদম কাঁচা রাস্তা। সেখানে দুটো গরু ছেড়ে রেখেছে কেউ। তারা ঘাসে মুখ ডুবিয়ে খাচ্ছে। আচমকায় পেছন থেকে ওকে জড়িয়ে ধরল তৌসিফ। পৌষ মৃদু কেঁপে উঠল, হালকা স্বরে বলল, যদি চা পড়ে যেত? যেত না, আমি আছি তো। পৌষ ছাড়লো না, আর তৌসিফও ছাড়লো না। তৌসিফ ধরে পড়ল, কি দেখো?
ওই পুকুর ঘাটটা ভালো লাগাতো আমার আগে থেকেই। রাস্তা থেকে তাকিয়ে দেখতাম, অথচ এখন এত কাছে। এত ভালো লাগে। এখানে পা ডুবিয়ে বসলে মজা লাগবে। আর ওই নৌকাটা কি চলে? চলে তো। আমি উঠলে আপনি বকবেন খুব। কেন? সন্ধ্যার সময় ওখানে যাবে না? কাল ওভাবে কেন আচরণ করলেন? একদিন বলবো। নৌকা উঠতে চাই। বুড়িগঙ্গা ঘুরবে নাকি পদ্মা? এই পুকুর। পোস্টাত প্লিজ। আচ্ছা। পোষ লাফিয়ে উঠতে নিলেই ওর খাতে চুমু দেয় তৌসিফ। জানাই, আজ রাতে তোমায় নিয়ে বের হবো। ফ্রেন্ডরা থাকবে। কোথায়? এক ফ্রেন্ডের নতুন শোরুম উদ্বোধন করেছে, তার পার্টি। ও, আমি যাব না। কেন? পোস্টায় চুমুক দিল, জানালো, ওইসব বড়লোক পার্টি আমার পছন্দ না, ফালতু লাগে। আমি থাকবো তো হানি। নো। ইয়া। না বলেছি। একদম ওকে থামিয়ে দিল তৌসিফ। পোষ বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করে উঠল। ঠোঁট মুছতে মুছতে বলল, কফি খেয়ে মুখ তেতো করে এখন আমার মুখেও তেতো করে দিয়েছেন, খারাপ লোক। বলেছে আর চুমুক দিল। পোষ অবাকই হলো। কফি এতটাই তেতো করে তৌসিফ খায় যে ওর মুখে এখনও একটা তেতো হয়েই আছে। এদিকে চাপা হাসতে তৌসিফ, যা দেখে রেগে যায় পোষ।